হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র চ্যাপ্টারের তৃতীয় পর্বে। গত পর্বে আমরা বিভিন্ন টাইপের ফাংশন সম্পর্কে জানছিলাম, সার্বিক ফাংশন, একক ফাংশন, কোনটার মিনিং অ্যাকচুয়ালি কি, এই বিষয়গুলো দেখছিলাম এবং শেষ দিকে ফাংশনের বেসিক কিছু ম্যাথস করছি, যেগুলো ধরো সৃজনশীলে ক নাম্বারে আসতে পারে অথবা মোস্টলি এমসিকিউতে আসবে। বুঝছো? সো আজকের ক্লাসে আমরা সামনের দিকে যাব। এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে এখন একটু আইডিয়া দিয়ে দিই, যেহেতু মোটামুটি একদম ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেগুলো জেনে গেছো তোমরা বা আমি পড়াই ফেলছি। এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ডোমেইন রেঞ্জ। দেন এই যে আমরা সার্বিক ফাংশন, একক ফাংশন শিখলাম না, দেন বিপরীত ফাংশন, এই চারটা টপিক হচ্ছে এই পুরো চ্যাপ্টারটার মেইন ভিত্তি। হ্যাঁ, শেষের দিকে পরে ফাংশনের গ্রাফ একটা সেগমেন্ট আছে, বাট শুরুর যে সেগমেন্টটা শুধু ফাংশন, এখানে মেইনলি এই চারটা টপিকই মেইন এবং এরা একে অন্যের সাথে কানেক্টেড। তো তুমি যতক্ষণ না প্রত্যেকটা টপিক একটু পড়ে ফেলবা ততক্ষণ একটু আইডিয়াটা করাটা কষ্ট হবে যে আমরা কিভাবে সামনের দিকে যাচ্ছি। এই জন্য আমি প্রথম দুই লেকচারে প্রত্যেকটা জিনিসেরই একদম বেসিক আইডিয়াটা তোমাদেরকে দিয়ে দিছি। ডোমেইন রেঞ্জ কি, একক ফাংশন, সার্বিক ফাংশন, ইভেন বিপরীত ফাংশন অ্যাকচুয়ালি কি মিন করে সেটাও আমরা দেখছি। তো এখন অ্যাকচুয়ালি আমরা ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে করতে আগাবো। আজকের ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে ডোমেইন রেঞ্জ দিয়ে, বাট দেখবা ডোমেইন রেঞ্জ একটা পর্যায়ে অবধি পড়ে দেন আমি আবার চলে যাবো একক ফাংশন, সার্বিক ফাংশনে। কারণ রেঞ্জ নির্ণয় করার একটা পদ্ধতি হচ্ছে বিপরীত ফাংশনের সাহায্যে, মানে তোমার একটা ফাংশনের ডোমেইন আর রেঞ্জ বিপরীত ফাংশনে গিয়ে উল্টে যায়। বুঝছো? এটা সামনে আমরা দেখব। সো যেভাবে তোমাদের জন্য বেটার হয় আমি সেই ফ্লোতেই আগাচ্ছি। শুরুতে আমরা একটা ম্যাথ প্রবলেম দিয়ে যাব। দেখো, শুরু করবো আর কি। তোমাকে এখানে ডেটাগুলো দেওয়া, আমাদেরকে যাচাই করতে হবে যে এই ফাংশনটা একক ফাংশন কিনা অথবা সার্বিক ফাংশন কিনা। তাহলে কি বলা আছে দেখো, আমাদেরকে একটা সেট এ দেওয়া আছে, একটা সেট এ গিভেন আছে। আচ্ছা, তোমরা নিজেরা ট্রাই করতে পারো চাইলে পজ করে। ওকে, দেন ফাংশনটা এইভাবে ডিফাইন বলে দিছে। তোমাদের কি মনে আছে কোন অংশটা কি মিন করে? এটা কিন্তু মনে থাকতে হবে। এই যে প্রথম অংশটা এ, এটা কিন্তু ডোমেইন মিন করে। দ্যাট মিন্স এই ফাংশনের যে ডোমেইন সেটা অলরেডি আমাদের জানা। দেন পরের যে অংশটা, এটা কিন্তু কোডোমেইন মিন করে এবং কোডোমেইনটা হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট, এটা ওরা বলে দিছে। অলরাইট, দেন ফাংশনটার ডেফিনেশন দিয়ে দিছে যে ফাংশনটা এভাবে ডিফাইন্ড, এফ অফ এক্স সমান এত। ঠিক আছে, এত দ্বারা হচ্ছে ফাংশনটা সংজ্ঞায়িত। এখান থেকে আমাদের চেক করতে হবে যে এটা একক ফাংশন কিনা, সার্বিক ফাংশন কিনা। তো তোমার যেহেতু ডোমেইনগুলো জানা, অর্থাৎ ভ্যালিড ইনপুটগুলো জানা আছে, তুমি জাস্ট ফাংশনে ইনপুটগুলো দিয়ে দিয়ে আউটপুটগুলো বের করে ফেলো। রাইট? তো আমি দেখো শুরু করতেছি, একবারে শুরু করলাম একদম ফার্স্টটা দিয়ে। এফ অফ -3 যদি বের করি, দেখো তো কত আসবে। -3 এর স্কোয়ার, আমি প্রত্যেকটা ক্যালকুলেট করবো না, বুঝছো, কয়েকটা করি, প্লাস হচ্ছে 1। সো আলটিমেটলি এখান থেকে ভ্যালু দেখো কি আসবে, 9, 9 থেকে 3 চলে যাবে 6, 6 আর 1 হচ্ছে 7। ক্যালকুলেশন ভুল গেলে একটু ইগনোর করো, মানে নিজের একটু চেক করে নিও বিষয়গুলো। এফ অফ -2 যদি বের করি তখন আসবে -2 এর হোল স্কোয়ার, দেন আবার -2, দেন আবার +1। তাহলে আলটিমেটলি আসতেছে 4 আর 1 5, 2 চলে গেলে 3। অলরাইট, দেন আমরা যদি এফ অফ -1 বের করি দেন তখন আসবে -1 এর উপর হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনগুলো একটু বোরিং, বাট করে ফেলো আর কি। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 1 আসতেছে। দেন তুমি এফ অফ 0 বসালে তো ওই এক্স দুইটা টার্মই 0 হয়ে যাচ্ছে, জাস্ট একটা 1 পাবা। এফ অফ 1 বসালে পাচ্ছি হলো 1 স্কোয়ার, দেন আবার +1, দেন আবার +1, দ্যাট ইজ 3। আমি লাস্টের দুইটা একদম ফার্স্ট বলে দিই তাড়াতাড়ি করে। এফ অফ 2 আর এফ অফ 3 যখন বের করতে হবে, এফ অফ 2 যদি বের করি সেটা হবে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 প্লাস হচ্ছে 1, দ্যাট ইজ, এখানে দেখো 4 আর 2 6 আর 1 7 চলে আসতেছে। আচ্ছা, ইকুয়াল হবে, ইকুয়াল 7 চলে আসতেছে। তাহলে এফ অফ 3 বসালেও খুব সম্ভবত না, এখানে তো ডিফারেন্ট আসবে, 3 স্কোয়ার প্লাস 3 প্লাস হচ্ছে 1, সো 9 আর 3 হচ্ছে 12, 12 আর 1 13। সো এই মোটামুটি তোমার যতগুলো আউটপুট আসছে সেটার একটা সেট তুমি তৈরি করে ফেলছো। তাহলে আমি যদি রেঞ্জ লিখতে চাই যে এই ফাংশনটার যে রেঞ্জের সেট সেটা কি হবে, তুমি যতগুলো ভ্যালিড আউটপুট পাইছো, আমরা কি কি পাইছি দেখো তো, আমরা 1 পাইছি, 3 পাইছি, 1 3 7 আর 13, এগুলোই মনে হয় পাইছি। 1 দেন 3 দেন 7 আর হলো 13, চারটা ইউনিক আউটপুট পাইছি। আর তো মনে হয় না ইউনিক কিছু আছে। 1 রিপিট হয়েছে, 3 রিপিট হয়েছে, 7 রিপিট হয়েছে। এবার বলো তো তোমার কি মনে হয় এটা কি একক ফাংশন হবে? কোনোভাবেই না। কারণ তুমি যখন -1 ইনপুট দিচ্ছ তখনও 1 পাচ্ছ, তুমি 0 ইনপুট দিলেও 1 পাচ্ছ, ইভেন 1 দিলেও 3 পাওয়া যায়, -2 দিলেও 3 পাওয়া যায়। মানে একই আউটপুটের জন্য একাধিক ইনপুট রয়েছে, তাহলে এটাকে কিন্তু একক ফাংশন বলা যায় না। তো আমি তোমাকে কোয়েশ্চেন করছিলাম এটা কি একক হবে কিনা, সো প্রথম আনসার হচ্ছে না, এটা একক ফাংশন নয়। একক ফাংশন নয়। ফাংশন কিনা চেক করার ওয়ে নাই, ওরাই বলে দিছে যে এটা ফাংশন। বুঝছো? এই ক্ষেত্রে এটা একক ফাংশন হবে না। এবার বলো তো
এটা কি সার্বিক ফাংশন হবে কিনা? সার্বিক কিভাবে চেক করে? কোডোমেইন আর রেঞ্জ সমান হতে হয়। তোমার কোডোমেইন কত? সকল বাস্তব সংখ্যা, কিন্তু রেঞ্জ তো মাত্র এ কয়েকটা, তাইলে এই ক্ষেত্রে তোমার কোডোমেইন আর রেঞ্জ তো সমান না ভাইয়া। এভাবে একটু পরীক্ষায় লিখে দিবা যে কোডোমেইন নট ইকুয়ালস টু রেঞ্জ, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটা সার্বিকও না। তাহলে এই ফাংশনটা আমাদের এককও না, সার্বিকও না, কোনোটার মধ্যেই পড়তেছে না। এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, বুঝছো? সৃজনশীলের খ নাম্বারে বা যেসব জায়গায় লিখিত ভর্তি পরীক্ষা হয় চলে আসতে পারে, একদম সহজ, বাট তোমার বেসিকটাকে পুরোপুরি টেস্ট করে। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা এখন চলে যাব আমাদের আজকের ক্লাসের মেইন যে টপিক, ডোমেইন রেঞ্জ। বাট সেটা শুরু করতে হলে আমাদের একটা ছোট্ট বেসিক টপিক দিয়ে শুরু করতে হবে, যেটা হচ্ছে ব্যবধি। বুঝছো? ব্যবধি, বা এটাকে তুমি কাইন্ড অফ চিন্তা করতে পারো রেঞ্জের মতো, বা ব্র্যাকেট। ব্যবধি অ্যাকচুয়ালি ব্র্যাকেট। ধরো তোমরা ছোটবেলা থেকে জানার কথা যে আমাদের কিন্তু 3 ধরনের বন্ধনী আছে, কোনটার কি মিনিং তোমরা ক্লিয়ার কিনা, কোনটা দিয়ে কি বোঝানো হয় সেটা কিন্তু ক্লিয়ারলি জানতে হবে। মানে হ্যাঁ, তুমি নর্মালি যখন সরল করার সময় ব্র্যাকেট ব্যবহার করতেছো তখন সেখানে জাস্ট আগে আসে প্রথমটা, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট, তোমার ইউজের কেসের উপর ভিত্তি করে। বাট যখন আমি নাম্বার প্রকাশ করি, সেটের ক্ষেত্রে প্রকাশ করি, ফাংশনে প্রকাশ করি, ব্র্যাকেটের কিন্তু মিনিং আছে। যেমন তুমি যদি লিখো এরকম, তুমি যদি লিখো 3,7, বলো তো এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় একটা সেট যেখানে 3 আর 7 এই দুটি সংখ্যাই আছে। বাট আমি যদি কোনোভাবে লিখতাম, দেখো নাম্বার 1, আমি যদি কোনোভাবে লিখতাম এইভাবে দিয়ে দেন 3,7, এই ধর আমি বললাম আমাদের একটা আননোন আছে এক্স, এক্স এলিমেন্ট অফ 3 থেকে 7, আমি 3 থেকে তো বলেই দিছি, 3,7, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে 3 থেকে শুরু করে 7 পর্যন্ত সকল সংখ্যা হচ্ছে এক্স বিলং করে, সকল সংখ্যা এক্স এর অন্তর্গত। কথাটা বুঝতে পারলা কিনা? তাহলে এখানে বন্ধনী দিয়ে জাস্ট দুইটা সংখ্যা বোঝানো হচ্ছে না, 3 আর 7। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যা লেখা থাকে সেটাকেই বোঝায়, সেটের মতো। বাট এটা দিয়ে একটা ব্যবধি বোঝায়, একটা ব্র্যাকেট বোঝায় যে 3 থেকে 7-এর মাঝখানে এই সংখ্যাগুলো কাউন্ট হবে। তার মানে এটাকে যদি আমি আরেকভাবে লিখি, গ্রেটার দেন লেস দেন দিয়ে, যে এক্স হচ্ছে এমন সংখ্যা যেটা 3-এর থেকে বড় কিন্তু 7-এর চেয়ে ছোট এবং সমান। দেখো 3-এর সমানও হতে পারে, 7-এর সমানও হতে পারে। এটাকে নাম্বার লাইনের মাধ্যমে উপস্থাপন করতে পারতে হবে, আমাদের যে সংখ্যা রেখা তার মাধ্যমে উপস্থাপন করতে পারতে হবে। ধরো ফর এক্সাম্পল এই পয়েন্টটা হচ্ছে 3 আর এই পয়েন্টটা হচ্ছে 7। নাম্বার লাইনে কিন্তু ছোট সংখ্যাটা বামে আর বড় সংখ্যাটা ডানে থাকে। আমার এই কথাটা দিয়ে আমি বোঝাচ্ছি হলো এই যে এরকম, এটা ফিল করে দিবা। ফিল করে দেওয়া মানে ওই 3 আর 7 অন্তর্গত এবং এই জায়গাটা গাঢ় করে দিবা। অর্থাৎ নাম্বার লাইনের মধ্যে 3 থেকে 7 পর্যন্ত যত সংখ্যা আছে তারা কাউন্ট হচ্ছে, তারা মানে এক্স সেই সংখ্যায় বিলং করে এবং 3 আর 7ও কিন্তু অন্তর্গত, কারণ দেখো লেস দেন ইকুয়াল দেওয়া। কথাটা বুঝছো? এটাকে খুবই ফর্মালি বলা হয় ক্লোজড ব্র্যাকেট অথবা বদ্ধ বন্ধনী। ক্লোজড ব্র্যাকেট, ইংলিশটাই আমার মনে আছে, বাংলাটা কি বদ্ধ কিনা আমি ভুলে গেছি, একটু নিজেরা তোমরা দেখে নিও। বদ্ধ বন্ধনী হওয়ার কথা, বুঝছো? নিজেরা একটু চেক করে নিও। বাংলা বা ইংলিশে কি বলে ম্যাটার করে না, বাট টার্মটা শিখতে হবে। ওকে, অলরাইট, 2 নাম্বারটাই যাই। আমি যদি তোমাকে এখন বলি এক্স এলিমেন্ট অফ, আমি আগের 3,7 লিখলাম, বাট এবার দেখো প্রথম বন্ধনী ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এক্স বিলং করে 3 থেকে 7-এর মাঝখানের সংখ্যাগুলো, কিন্তু 3 আর 7 আসবে না, 3 আর 7-এর মাঝখানের সংখ্যাগুলো আসবে। ওই দুটো হলো বাউন্ডারি, বাউন্ডারি কাউন্ট হবে না। আগেরটায় বাউন্ডারি কাউন্ট হচ্ছিল, বুঝছো? তাহলে এটাকেও যদি আমরা একটু নাম্বার লাইন দিয়ে প্রকাশ করি, আমি আগেরটাই দেখো কপি করে নিয়ে আসি, সময়টা বাঁচবে। এটাকেই যদি আমি নাম্বার লাইন দিয়ে প্রকাশ করতে চাই, এই ক্ষেত্রে জাস্ট চেঞ্জেস এটাই, এই ক্ষেত্রে চেঞ্জেস এটাই যে এই ক্ষেত্রে তোমার বাউন্ডারিগুলো আসবে না, 3 থেকে 7-এর মাঝখানে এই যে সংখ্যাগুলো তারা আসবে, বাট 3 আর 7-এর মধ্যে যেরকম ওপেন রাখবা, তুমি ডার্ক করে দিবা না, এটা কালার করি না বা ফিল করি না, মানে 3 আর 7 অন্তর্গত না, এর মাঝখানের সংখ্যাগুলো অন্তর্গত। এটাকে বলা হয় ওপেন ব্র্যাকেট বা মুক্ত বা খোলা বন্ধনী, বুঝছো? এটার বাংলাটা মনে আছে, ওপেন ব্র্যাকেট বা ধরো খোলা বন্ধনী। সো বন্ধনী অ্যাকচুয়ালি এই 3 প্রকারই। প্রথম প্রকার তো সেটে, যেটা তোমরা দেখো সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ওইটাও একটু লিখে দিই, ওইটাও একটু লিখে দিই। আমি যদি বলি এক্স এলিমেন্ট অফ, এইভাবে প্রকাশ করি 3,7, এটা দিয়ে বোঝায় এক্স এর ভ্যালু 3 এবং এক্স এর ভ্যালু 7, আর কিচ্ছু না।
অনলি এই দুইটাই। এটাকেও যদি তুমি নাম্বার লাইনে প্রকাশ করো কি হবে, মাঝখানের কোনো সংখ্যাই কাউন্ট হবে না, এই তিনটাই একমাত্র কাউন্ট হবে, এবং এই যে 7 আছে না এটাকে ফিল করে দাও, এটাই কাউন্ট হবে। তিনটার মধ্যে পার্থক্য বুঝছো কিনা? সেটেরটা তো আমরা এতদিন ইউজ করছি, বাট এই দুইটার পার্থক্য বুঝতে হবে। জাস্ট একটাই পার্থক্য, থার্ড ব্র্যাকেট হইলে বাউন্ডারি লাইনও কাউন্ট হয়, রাইট? বাট ফার্স্ট ব্র্যাকেট হইলে বাউন্ডারি হিসেবে কাউন্ট হয় না, ওই ইকুয়াল সাইনটা নাই আর কি, বুঝছো? এখন মাঝে মাঝে এই যে ব্র্যাকেটটা, এটাকে মাঝে মাঝে এইভাবেও প্রকাশ করে, থার্ড ব্র্যাকেট উল্টা, দুইটা একই, দুইটা হুবহু একই, বুঝছো? আমাদের যে ওপেন ব্র্যাকেট সেটা মাঝে মাঝে থার্ড ব্র্যাকেট ইউজ করেও প্রকাশ করা যায়। তাহলে তোমরা বলো তো, একটা ছোট্ট প্র্যাকটিস দিই আমি যদি এভাবে লিখি 7 থেকে ধরো ফর এক্সাম্পল 10, এটা দিয়ে আমি কি কি সংখ্যা বোঝাচ্ছি একটু লিখে ফেলো তো। এটা দিয়ে বোঝাচ্ছি 7 থেকে শুরু করে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তারা, বাট বাউন্ডারিতে 7 কাউন্ট হবে না, শুরু হবে 8 থেকে, 8 9 দেন 10। আমি ধরো পূর্ণ সংখ্যা বলছি, আমি ইন্টিজার বলে দিছি যে এক্স এলিমেন্ট অফ জেড, সেই ক্ষেত্রে এই সংখ্যাগুলোই আসবে, বুঝতে পারছো? এবং মনে রাখবা, ইনফিনিটি ব্যবহার করার সময় কখনোই থার্ড ব্র্যাকেট দেওয়া যায় না। নেগেটিভ থেকে পজিটিভ ইনফিনিটি, বা যেটাকে আমরা বাস্তব সংখ্যার সেট আর বলি, সেটা অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিয়েই বলা হয়, কারণ সেখানে এক্স্যাক্টলি ইনফিনিটিটা কত বোঝাচ্ছে, সাংখ্যিক মানটা এক্স্যাক্টলি কত, সেটার তো আইডিয়া দেওয়া সম্ভব না। এই কারণে ইনফিনিটিকে কখনো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি না। অলওয়েজ এখানে আসলে এখানে থার্ড ব্র্যাকেট বলবা না, এখানে বলবা ক্লোজ ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি না, এখানে অলওয়েজ আমরা ওপেন ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। সো বন্ধনীর এই যে আলাপ আলোচনাটা, আই গেস এখানে কারো কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? অলরাইট। অনেকের এই যে এই জায়গাটায় ঝামেলা হয়, এটা যা বোঝায় এটা এক্স্যাক্টলি তাই বোঝায়, এই যে দেখো এটা যা বোঝায় এটা এক্স্যাক্টলি তাই বোঝায়। মানে আমি এইটা লিখছি না, আমি এটা না লিখে দেখো এভাবেও লিখতে পারতাম, এই 7 থেকে 10 পর্যন্ত, অনেক কনফিউজিং হইতো আর কি। মানে ইউজুয়াল যেটা, সেটা দিয়ে আমরা ক্লোজ ব্র্যাকেটই বোঝাচ্ছি, বাট এটা হলো ফার্স্ট ব্র্যাকেটের রিপ্লেসমেন্ট, উল্টো করে লেখা, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা ডোমেইন রেঞ্জে ঢুকে যাব। তাহলে ডোমেইন রেঞ্জ বিষয়টা কি আমরা তো জানি, যে যা যা ভ্যালিড ইনপুট সেটা ডোমেইন, আর যা যা ভ্যালিড আউটপুট সেটা হচ্ছে রেঞ্জ। ধরো ফর এক্সাম্পল আমাদের কাছে একটা জুস মেকার মেশিন আছে, বা ব্লেন্ডিং মেশিন আছে, ব্লেন্ডার মেশিন আর কি, জুস মেকার মেশিন। তুমি ওর মধ্যে নিয়ে ধরো একটা শক্ত নারকেল দিয়ে দিলা, ওর মধ্যে দিয়ে একটা শক্ত নারকেল দিয়ে দিলা, ও কি নারকেলের জুস বানায় দিবে? বা ডাব নিয়ে ছেড়ে দিলা ব্লেন্ডিং মেশিনের মধ্যে, ডাবের পানি পাবা? ডাবের পানি তো এমনিতেই পাওয়া যায়, ব্লেন্ড করে আর এক্সট্রা পাওয়ার কিছু নেই। মানে সব মেশিনে সব কিছু দেওয়া যাবে না। হ্যাঁ, ফ্রুট জুস পাওয়া যায়, বাট সেটা যেটাও নিতে পারবে, যেটাকে ব্লেন্ড করতে পারবে, সেই টাইপের জিনিস ইনপুট হিসেবে দেওয়া যাবে। ফাংশনের ক্ষেত্রেও ঠিক তাই, তুমি মনের ইচ্ছা মতো যা মন চায় তাই ইনপুট দিয়ে দিবা, তা কিন্তু সম্ভব না। তুমি দিতে পারো, তখন মেশিন নষ্ট হয়ে যাবে, বুঝছো? সো যা যা ভ্যালিড ইনপুট আছে তারা হলো ডোমেইন, ভ্যালিড ইনপুটগুলো আমাদের কাছে হলো ডোমেইন হিসেবে বিবেচিত। আর সেই ডোমেইনের রেসপেক্টে দেখো, রেঞ্জ কিন্তু এর উপর নির্ভর করে, কারণ তুমি যা ইনপুট দিচ্ছ তার উপর বেসিস করে তুমি আউটপুট পাচ্ছ। কমলা দিলে কমলার রসটা পাচ্ছ বা জুসটা পাচ্ছ, রাইট? সো রেঞ্জটা হচ্ছে ওই ভ্যালিড ইনপুটের উপর ভিত্তি করে ভ্যালিড আউটপুট যেগুলো আসতেছে সেগুলো আমাদের রেঞ্জ। এখন দেখা যায় কি, ইউজুয়াল যে ফাংশনগুলো, ধর আমি বলতেছি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই যে একটা ফাংশন, এখানে দেখবা কোনো কিছু দিতে ঝামেলা নাই। মানে ম্যাক্সিমাম ফাংশনে দেখা যায় কি, যে অনেক কিছুই তুমি ইনপুট দিতে পারো, কিছু জিনিস বাদে। সো আমাদের অ্যাপ্রোচটা হবে কি, আমি ইনপুট দিতে পারি না, আমার ডোমেইন হবে সেটা বাদে বাকি সব, বুঝছো? মানে আমি এটা করতে যাব না কি কি ডোমেইন। ধরো ফর এক্সাম্পল কি করা যায়, ধরো ফর এক্সাম্পল তোমাদের বাসায় একটা কোনো খাওয়ার প্রোগ্রাম হয়েছে, অ্যান্ড সেই খাবারে ধরো বেগুন ভাজা আছে। আমার নিজের ছোটোবেলায় বেগুনে অ্যালার্জি ছিল, আমার জিহ্বা চুলকাতো, সো আমি খেতে পারতাম না। ধরো সেই বেগুন ভাজাটা 2-3 জন খেতে পারে না, তুমি কি বসে বসে ওই কয়জন গুনবা যে যারা খেতে পারে? তার চেয়ে বেটার না যে ধরো 20-25 জন আছে, মাত্র 2-3 জন খেতে পারে না, যারা খেতে পারে না সেটা কাউন্ট করে ফেলো, মোট থেকে সেটা বাদ দিলেই তো কাজ শেষ। তো আমরাও করবো কি, যে খুঁজে খুঁজে বের করবো না যে কারা কারা ইনপুট হিসেবে যেতে পারে, আমরা খুঁজবো কারা ইনপুট হবে না, তাহলে আমাদের ডোমেইন হবে সেটা বাদে বাকি সব। অ্যাপ্রোচটা বুঝতে পারছো কিভাবে করা হচ্ছে? ঠিক আছে, তাহলে চলো এটাই আমরা শুরু করতেছি। রেঞ্জের ক্ষেত্রেও তাই, দেখো আমাদের একটা ফাংশন দিয়ে দিচ্ছে, এই ফাংশনটা ডোমেইন আমাদের বের করতে হবে। এগুলো তোমরা ছোটবেলাও পড়ছো, একদম সহজ জিনিস, জাস্ট প্র্যাকটিস করো। ফর্মালি যেই প্রসেসে পড়া উচিত, যেই সিরিয়ালে পড়া উচিত, সেভাবে করে একটু প্র্যাকটিস করে ফেলো। দেখো কি বলা, একটা ফাংশন বলা এফ অফ এক্স, সেটা সমান এফ এক্স প্লাস 17। এগুলো কিন্তু নর্মাল যে কোনো বহুপদী ফাংশন মানে কি, এক্স এর যে কোনো পাওয়ারের ক্রমবর্ধমান একটা, মানে পদ অনুসারে ক্রমবর্ধমান অনেকগুলো পদ থাকবে, সেটার একটা ফাংশন তুমি দেখতে পাবা। দেখো এখানে এক্স এর পাওয়ারটা 1, এখানে হচ্ছে 0, এরকম আর কি। সো আমাকে বলো, এই যে ফাংশন, এখানে তোমার কি রেস্ট্রিকশন আছে এক্স এর উপর? এক্সই কি তোমার ইনপুট না?
এক্স এর উপর এমন কোনো রেস্ট্রিকশন আছে কিনা একটু খুঁজে বের করার চেষ্টা করো। এমন কোনো সংখ্যা আছে যেটা ইনপুট দিলে তুমি এই ফাংশন থেকে আউটপুট পাবা না? তোমার কমন সেন্স তোমাকে বলবে না ভাইয়া এখানে আমি যে কোনো কিছু ইনপুট দিতে পারি, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য, পূর্ণ সংখ্যা, এরপর তুমি ভগ্নাংশ দাও, যা ইচ্ছা দাও, সব কিছুর জন্যই আউটপুট আছে। মানে এখানে যে কোনো সংখ্যা ইনপুট হিসেবে দেওয়া যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার ডোমেইনটা হবে সকল বাস্তব সংখ্যা। এই ডোমেইনকে দেখো তুমি কতভাবে প্রকাশ করতে পারো। তুমি বলতে পারো নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে তারা সবাই। দেখো আমি কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট বা ওপেন ব্র্যাকেট ইউজ করছি, খোলা বন্ধনী, ওকে। অথবা তুমি বলতে পারো সকল বাস্তব সংখ্যার সেট। তুমি উপরের ভাবে বুঝাও, নিচের ভাবে বুঝাও, ঘুরে ফিরে একই কথা। তাহলে ডোমেনটা হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। ইভেন রেঞ্জ কি হবে? তুমি সকল কিছু ইনপুটে দিতে পারো, তাহলে আউটপুটেও তো যে কোনো কিছুই আসতে পারে। এটার উপর তো কোনো বাধ্যবাধকতা নাই। মানে ধরো এই দাওয়াতে সবাই বেগুন খায়, তাহলে তোমার আলাদা করে গোনার দরকার আছে কে বেগুন খেতে পারবে না, কয়জন খেতে পারবে না? সবাই তো খেতে পারবে। মানে রেঞ্জও এই ক্ষেত্রে একই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অথবা সরাসরি বলো সকল বাস্তব সংখ্যার সেট। বুঝছো? কিছু কিছু ফাংশন তুমি এরকম সরাসরি দেখেই বুঝে যাবে, কিছু কিছু ফাংশনে সরাসরি দেখে বোঝা যায় না, সেখানে কি করতে হবে আমরা শিখব। কিছু কিছু ফাংশনে সরাসরি রেঞ্জও বের করা যায় না, এটা যেমন তুমি গেস করে বের করলা, তুমি কি জানো কখন কি ইনপুট দিবা, কি আউটপুট আসবে, বাট তোমার বেসিক একটা সেন্স আছে, এতদিন ধরে অঙ্ক করতেছো যে যে কোনো কিছুই আউটপুট হিসেবে আসতে পারে। ধরো শূন্য বসালে 17 চলে আসে, আবার অন্য একটা কিছু বসালে শূন্যও আসতে পারে, এরকম পসিবল, তুমি চাইলে সলভ করে বের করতে পারো, তাই না? বাট সামনে আমরা দেখবো কিছু কিছু জায়গায় এরকম গেস করে বের করা যায় না বা বোঝা যায় না, সেটার জন্য রেঞ্জ নির্ণয়ের অন্য পদ্ধতিও আছে, সেটাও শিখবো। তোমার আলটিমেটলি কনসেপ্ট ক্লিয়ার হবে সবগুলো দেখার পর। বুঝছো? অনেকে থাকে যে এই নিয়মই সব জায়গায় প্রয়োগ করতে চায় না, তুমি কয়েকটা রাস্তা শিখবা, এক এক জায়গায় এক একটা ব্যবহার করতে হয়। অলরাইট, চলো সামনের দিকে যাচ্ছি। এই পরেরটা দেখো, জাস্ট আগে ছিল এক্স এর আগে প্লাস দিয়ে, এবার মাইনাস দিয়ে। বলো কোনো সমস্যা আছে? প্লাস থাকুক মাইনাস থাকুক, যে কোনো ইনপুট আউটপুটই দেওয়া সম্ভব। যে কোনো একজন বলবা ভাইয়া কিন্তু মাইনাস আছে, সবসময় তো নেগেটিভের দিকে যাবে, তার সাথে খালি 14 যোগ হবে কেন? তুমি যদি এক্স এর জায়গায় নেগেটিভ ভ্যালু বসাও তাহলে তো আবার সেই নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে। মানে এখানেও আমাদের যে ডোমেইন, ধর আমি ডি দিয়ে প্রকাশ করলাম, সেটা হবে বাস্তব সংখ্যার সেট, এবং আমাদের যে রেঞ্জ সেটাও হবে বাস্তব সংখ্যার সেট। এগুলো একদম সিম্পল, জাস্ট হালকা একটু প্র্যাকটিসের জন্য স্লাইডে রাখা। অলরাইট, সামনের দিকে যাচ্ছি। এইবার বলো কি হবে? এইবার দেখো এক্স এর পাওয়ারে আছে স্কোয়ার। এবার একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। কারণ কি দেখো, তুমি এফ অফ এক্স ইকুয়ালস ধরো এক্স স্কোয়ার প্লাস 4 দিলা, তুমি যত হিউজ নাম্বার বসাবা তত ভ্যালু বাড়তে থাকবে, যত নেগেটিভ ভ্যালু বসাবা তত বাড়তে থাকবে। কেন? দেখো আমি -3 বসাই আর +3 বসাই একই কথা, মানে নেগেটিভের দিকে যত সংখ্যা বসাবো ফাংশনের মান বাড়বে, পজিটিভের দিকে যত সংখ্যা বসাবো ফাংশন একইভাবে বাড়বে, কোনো চেঞ্জ নাই। কেন? কারণ এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে সর্বোচ্চ মান ইনফিনিটি হতে পারে, তুমি এটা জানো। যত সংখ্যা বসাবো বড় তত বেশি বেশি নাম্বার আসবে। সর্বনিম্ন কত হতে পারে? তুমি ভাবতে পারো -1 বসালে কি আরো কমবে, -2 তে আরো কমবে? আরে ভাই স্কোয়ার আছে, বেড়েই যাবে। 0 বসালে সবচেয়ে মিনিমাম পাবা। তাহলে তুমি যদি 0 ইনপুট দাও, দেখো +4 পাচ্ছ, মানে তুমি এই ফাংশনটার ভ্যালু 4 এর থেকে কমাইতেই পারবে না, চাইলেও 4 এর চেয়ে কমাইতে পারবে না। মানে এটার ডোমেইনে তো কোনো বাধ্যবাধকতা নাই, মানে কোনো কিছু তোমাকে বাধ্য করা হচ্ছে না, তুমি যে কোনো কিছু ইনপুট দিতে পারো, অর্থাৎ সকল বাস্তব সংখ্যার সেট। বাট রেঞ্জের বেলায় টুইস্ট আছে, কি টুইস্ট? এই যে অংশটা এক্স স্কোয়ার, এটা অলওয়েজ ধনাত্মক। এই যে অংশটা এটা অলওয়েজ ধনাত্মক। ধর আমি এখানে আলাদা করে বলে দিই, অলওয়েজ পজিটিভ। তাহলে সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন 0 হইতে পারবে। তুমি যতই বসাও বাড়তে থাকবে পজিটিভের দিকে, বাট সর্বনিম্ন 0 হইতে পারবে। তার মানে তোমার রেঞ্জটা এই ক্ষেত্রে এসে পড়বে কিন্তু কি বলো, ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে, বাট রেঞ্জের একদম সর্বশেষ যে ভ্যালুটা, সর্বনিম্ন যে ভ্যালুটা, সেটা কিন্তু +4। দেখো তো বন্ধনী দিয়ে প্রকাশটা বুঝলা কিনা? এখানে কিন্তু অলওয়েজ ওপেন ব্র্যাকেট দিতে হবে, মানে সর্বনিম্ন 4 হতে পারে। তোমরা ভাবতে পারো ভাই ক্লোজ ব্র্যাকেট কেন দিলেন? অবশ্যই ক্লোজ ব্র্যাকেট ইউজ করা যাবে। কেন? কারণ চিন্তা করে দেখো, এক্স এর ভ্যালু 0 বসালে এক্স্যাক্টলি 4 কিন্তু আসতেছে, মানে 4 ইনক্লুডেড, 4 এর চেয়ে বড় না, 4ও ইনক্লুডেড, তাই এভাবে প্রকাশ করতে পারি। বুঝছো? এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে এক্স কি বলা যায়, 4 এর থেকে বড় সকল সংখ্যা, তাহলে 4 এর থেকে বড় সকল সংখ্যা, এটাও বলতে পারো রেঞ্জ। এই রেঞ্জের ক্ষেত্রে এটা তো এক্স বলা যায় না, তাহলে বলতে পারো রেঞ্জ। যদি রেঞ্জটাকে এক্স ধরো তখন ওইভাবে লেখা যায়, বাট এক্সটা অ্যাকচুয়ালি ইনপুট, সো আমরা বলতে পারি আমাদের যে রেঞ্জ সেটা 4 থেকে বড় সকল সংখ্যা। তুমি এইভাবে গ্রেটার দেন লেস দেন দিয়েও দিতে পারো, এইভাবে বন্ধনী দিয়েও প্রকাশ করতে পারো। বুঝতে পারলা কিনা? ক্লিয়ার কিনা? ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো সিমিলার।
একই অঙ্ক। এই যে অংশটা, এটা অলওয়েজ পজিটিভ, এইটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না, অলওয়েজ পজিটিভ। তাহলে তুমি সর্বনিম্ন হলেও 0 করতে পারবা এইটুকুকে। তাইলে তোমার সর্বনিম্ন যে ভ্যালু সেটা এবার আসবে -6। তার মানে এখনও ডোমেইনে কোনো প্রবলেম নাই, এখনও ডোমেইন চলে আসবে বাস্তব সংখ্যার সেট আর, অথবা তুমি এইভাবে প্রকাশ করো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সকল সংখ্যা। বাট রেঞ্জে টুইস্ট আছে, কারণ রেঞ্জে সর্বনিম্ন যে ভ্যালু সেটা -6 আর সর্বোচ্চ তো অসীম পর্যন্ত যে কোনো নাম্বারই হতে পারে, অথবা এক্স হচ্ছে -6-এর চেয়ে বড়। এক্স তো না, বারবার এক্স লিখতেছি, রেঞ্জটা হচ্ছে -6-এর চেয়ে বড়। তুমি যদি রেঞ্জকে এক্স ধরো তখন ওইটা লিখতে পারবা। সো এই হলো ওভারঅল আমাদের ফাইনাল আনসার, এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি পরেরটায় যাচ্ছি। এবার কিন্তু আবার মজাদার একটা টুইস্ট আছে। এবার এক্স স্কোয়ারের সামনে দেখো নেগেটিভ সাইন দিয়ে দিচ্ছে, আমি একটু লিখি। ডোমেইনে কোনো কনফিউশন নাই, এটা সবার বোঝার কথা। আমি রেঞ্জের দিকে ফোকাস করতেছি। দেখো -x², দেন আছে +5। আমি তোমাকে এতক্ষণ ধরে শিখাচ্ছি ভাই, এই অংশ অলওয়েজ পজিটিভ। এই অংশ কি বলো? অলওয়েজ পজিটিভ। অলওয়েজটা লেখার দরকার ছিল না আসলে। আচ্ছা, অলওয়েজ পজিটিভ। বাট অলওয়েজ পজিটিভের সাথে যদি একটা নেগেটিভ গুণ আকারে থাকে, তাহলে এই সম্পূর্ণটা অলওয়েজ কি হয়ে যায় বলো? এই সম্পূর্ণটা কিন্তু অলওয়েজ নেগেটিভ হয়ে যায়। অলওয়েজ নেগেটিভ। তার মানে নেগেটিভের দিকে অসংখ্য তুমি সংখ্যা বাড়াইতে পারো, ইনফিনিটি পর্যন্ত যেতে পারো নেগেটিভ দিকে। বাট সর্বনিম্ন হবে হচ্ছে 0 বা সর্বোচ্চ হবে 0, 0 সাথে 5 যোগ। দ্যাট মিনস ডোমেইন তো তুমি শিওর, আর ডোমেইন নিয়ে আর কথাবার্তা নাই। বাট রেঞ্জের কিন্তু মিনিমাম ভ্যালু হতে পারে একদম ঋণাত্মক ইনফিনিটি, এই। বাট সর্বোচ্চ ভ্যালু হবে +5। বলো তো সর্বোচ্চ ভ্যালু যে +5, এটা বুঝতে পারো কি? অথবা তুমি সরাসরি বলতে পারো যে x হবে +5-এর চেয়ে ছোট সকল সংখ্যা। আবার দেখো x লিখতেছি, x তো না, রেঞ্জ আমাদের 5-এর থেকে ছোট যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে এখন এই টাইপের আর কোনো ম্যাথ আমার করায় দেওয়ার কোনো মানে হয় না, এগুলো সব তোমরা করতে পারবে। এবার দেখো পাওয়ার 3 আছে। তোমরা ভাবতে পারো যে প্রত্যেকটা পাওয়ারের জন্য হয়তো আলাদা করে থিঙ্ক করতে হবে। আসলে ম্যাটার করে পাওয়ারটা জোড় নাকি বিজোড়। কিউব থাকা আর শুধু x থাকা একই কথা। কিউব থাকা শুধু x থাকা একই কথা। মানে এখানে ডোমেইনও হবে বাস্তব সংখ্যার সেট, ইভেন রেঞ্জও হবে সকল বাস্তব সংখ্যার সেট। দুইটাতে কোনো ধরনের পার্থক্য দেখতে পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? এই কারণে দেখো আমি এই আকারটা নিছি। একটা জেনারেল ফর্ম আমরা দাঁড় করাইতে পারি। যদি তোমার এই যে x এর যে পাওয়ার n যদি জোড় হয়ে যায়, তাহলে একটা কেস, আর n বিজোড় হলে আরেকটা কেস। n বিজোড় হলে তোমার কোনো প্রবলেম নেই। প্রথম কথা, এই দুইটা কেসে ডোমেইন ফিক্সড। এই দুইটা কেসের কোথাও ডোমেইনে কোনো প্রবলেম আসতেছে না। ডোমেইন তুমি যা ইচ্ছা তা বসাইতেছো। গেল। আমরা শর্তটা দেখতেছি রেঞ্জের ক্ষেত্রে শর্ত দেখতেছি। রেঞ্জের বেলায় n যদি জোড় হয়, এখন আবার ম্যাটার করে a কি ধনাত্মক কিনা অথবা a কি ঋণাত্মক কিনা। আমরা দেখলাম না, সহগে পজিটিভ ছিল, সহগে নেগেটিভ ছিল। সো a যদি ধনাত্মক হয়, ফাংশনটা বাড়তেই থাকবে, সর্বনিম্ন আসবে এখান থেকে 0 সাথে b। তার মানে তখন তুমি যে রেঞ্জের ভ্যালুটা পাবা এই রকম, এই যে b এর সমান সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা। আর a নেগেটিভ হইলে আবার উল্টে যাবে, কারণ তখন তো ঋণাত্মক দিকে অসংখ্য সংখ্যা পেতে পারবা। এই নেগেটিভ ইনফিনিটি থেকে সর্বোচ্চ হবে হলো এই প্লাস বি। বলো তো এই দুইটা কেস বুঝতে পারছো কিনা? আমি শুরুতে সরাসরি এগুলো বললে কোনো লাভ হইতো না, স্পুন ফিডিং হইতো। বাট এখন একটু নিজেরাই চর্চা করে দেখো। একটু আগে আমরা যে ম্যাথগুলো করছি, জাস্ট সেটাকে আমি একটা জেনারেল ফর্ম দেওয়ার চেষ্টা করছি। বলে এভাবে করে চিন্তা করা যায় কিনা। তাহলে কি হবে? কোয়েশ্চেন দেখে ইনস্ট্যান্ট উত্তর দিয়ে দিবে, এত ভাবতে হবে না। আর নিচেরটাতে ভাবার কিচ্ছু নাই। n এর পাওয়ার বিজোড় হইলে অলওয়েজ তোমার এটা বাস্তব সংখ্যার সেট চলে আসবে, এখানে কোনো কমপ্লেক্সিটি নেই। ডোমেইন এখানে দুইটাতেই বাস্তব সংখ্যার সেট। অলরাইট, এবার আমরা পরের টাইপটাতে চলে যাব। এই স্লাইডটা ভুলে আগে চলে আসছে, আগে যেতে হবে আমাদের নিচেরটায়। হ্যাঁ, এর পরের টাইপটা দেখো, আমি আগে এক্সাম্পলে যাইনি, আমি আগে আসছি হলো জেনারেল ফর্মটাতে। একটা রিজন আছে। আমি যদি এক্সাম্পলটায় যাই, দেখো তোমার এবার আগেরটার সাথে পার্থক্য কি? আগে দেখবা শুধু একটা পদ ছিল যেখানে x² x³ বা x⁴n এর একটা মাত্র পদ ছিল। মনে করে দেখো, আগে x⁴n এর একটা মাত্র পদ ছিল এই যে। বাট এবার x⁴n এর জায়গায় পদ কিন্তু একটা না, x⁴n না, অ্যাকচুয়ালি আমরা যেটা পড়বো এটা একদম দ্বিঘাত সমীকরণ একটা। এখানে x² হবে, দ্বিঘাত রাশি হবে এরকম। বাট এবার দেখো শুধু একটা পদ থাকবে না, আরেকটা পদও থাকবে। মানে বেসিক্যালি আমরা একটা দ্বিঘাত রাশি নিয়ে এবার দেখব। কি দেখবো বলো? দ্বিঘাত রাশি। এই যে এটার মতো ফর্ম, একটা দ্বিঘাত রাশি। তোমার ডোমেইনে কোনো প্রবলেম নেই, যে কোনো কিছু ইনপুট দিতে পারো, রাইট? বাট রেঞ্জটা কি হবে? আগের বার যেমন তুমি খুব ইজিলি গেস করে ফেলতেছিলে সকল বাস্তব সংখ্যা হবে
রেঞ্জ, বাট এবার আসলে সেটা ইজিলি গেস করতে পারবা না, সকল বাস্তব সংখ্যা রেঞ্জ হবে না, কারণ আগের যে ফাংশনগুলো সেগুলো লিনিয়ার টাইপের ছিল খানিকটা, তাই না? এবার ঝামেলা লেগে গেছে। বা আগে স্কোয়ার থাকলে, ধরো তুমি তো ভাবতে পারো ভাইয়া যখন এক্স আছে সেটারটা বলতেছে সকল বাস্তব সংখ্যা, যখন কিউব আছে তখন তাও বুঝলাম যে মাইনাসই থেকে যাবে, মাইনাস থাকলে প্লাস থাকবে, বাট এখানে তো তোমার স্কোয়ার আছে, আবার এখানে ওয়ান আছে, মানে আগে ঝামেলা কী ছিল দেখো, মানে সুবিধা কী ছিল, একটাই পাওয়ার, হয় জোর না হয় বিজোড়, বাট এখন তো একটা জোর একটা বিজোড়, সো দুইটা মিলে আলটিমেট ফাংশনের রেজাল্ট কি হবে এটা তুমি কখনো গেস করতে পারো না, আমার কথাটা বুঝো। এবং তোমাকে যদি এই ফাংশনটার আমি গ্রাফ দেখাই, তোমরা যখন সেকেন্ড পেপারের কনিক অধ্যায়টা পড়বা তখন দেখবা, জানবা, তোমরা সেকেন্ড পেপারের কনিক অধ্যায়টা যখন পড়বা তখন জানবা, দেখো একটা ফাংশন দেখতে এই রকম, আরেকটা ফাংশন দেখতে এই রকম, এটা তখন যখন এর মানটা শূন্যের চেয়ে ছোট, আর এটা তখন যখন এর মানটা শূন্যের চেয়ে বড়। ও ভাইবো না যে গ্রাফটা এটা নিচে আসছে এটা উপরে আসছে, এরকম কিছু না, নিচে উপরে ডাজন্ট ম্যাটার, বাট মুখটা দেখো, যখন এর মান ঋণাত্মক তখন গ্রাফটা নিচের দিকে ধাবমান, আর এর মান ধনাত্মক হলে উপরের দিকে ধাবমান। স্থানাঙ্ক ব্যবস্থা গ্রাফ দুটা কই আছে ডাজন্ট ম্যাটার, ওইটা এখানে আসতে পারতো, এটা এখানে যাইতে পারতো, তোমরা কনিকে এগুলো শিখবা। তোমার জাস্ট এখন এইটুকু বুঝতে হবে, এর মান লেস দেন 0 হলে এই ফাংশনটার বা এই দ্বিঘাত রাশিটার গ্রাফ এরকম, আর এর মান গ্রেটার দেন 0 হলে গ্রাফটা এইরকম, বুঝছো? তাই একটু তাকায় দেখো তো, গ্রাফ এরকম হইলে তোমার সর্বোচ্চ মান কত, এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, ও ইচ্ছা মতো তুমি যত ডোমেইন বাড়াবা, যত যেতে থাকবে এক্স এর ভ্যালু, তত মান বাড়তেই থাকবে, শেষ নেই। আবার এটার ক্ষেত্রে তত মান কমতেই থাকবে, শেষ নেই, দেখো কমতেই আছে, শেষ নেই। বাট এটার ক্ষেত্রে একটা ভ্যালু আছে যেটা মিনিমাম, এটার ক্ষেত্রে এমন একটা ভ্যালু আছে যেটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এমন একটা ভ্যালু আছে যেটা মিনিমাম ভ্যালু, আর এইটার ক্ষেত্রে এমন একটা ভ্যালু আছে যেটা ম্যাক্সিমাম ভ্যালু। তোমরা কি আমার কথাটা বুঝছো? দেখো এই গ্রাফটা অলওয়েজ নিচের দিকে ধাবমান, নিচের দিকে অলওয়েজ যাচ্ছে, তাহলে ভ্যালু কমতেছে অসীম পর্যন্ত কমবে, নেগেটিভ ইনফিনিটি, বাট সর্বোচ্চ তো এই পয়েন্টটাই, তাহলে ওটা ম্যাক্সিমাম এক্সিস্ট করে, আর এইটা শুধুমাত্র মিনিমাম এক্সিস্ট করে, কারণ ইচ্ছা মতো বাড়তেছে অসীম পর্যন্ত, বাট সর্বনিম্ন হচ্ছে এই পয়েন্ট। তোমরা যখন আরো আস্তে আস্তে ডিফারেন্সিয়েশন পড়বা, তোমরা গুরুমান লঘুমান পড়বা, দেখবা সকল ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম থাকে না। যেমন এই দুটা ফাংশন, মানে এই ফাংশনটার কখনো থাকবে ম্যাক্সিমাম, কখনো থাকবে মিনিমাম, মানে ও তো যে কোনো একটা স্টেটে থাকবে। এই যে পরের এক্সাম্পলটা, এই দ্বিঘাত রাশিটা, এখানে তো এক্সিস্ট করে সহগ 1 অর্থাৎ ধনাত্মক, তাহলে ওর গ্রাফটা কিন্তু দেখতে এইটার মতো হবে। কথাটা বুঝছো? তাহলে ওদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে মিনিমাম পাবা, কারো ক্ষেত্রে ম্যাক্সিমাম পাবা। তাহলে বলো তো ওর মিনিমাম কত? এর মিনিমাম কিন্তু হয়ে যাবে ইনফিনিটি, এর মিনিমাম কিন্তু নেগেটিভ ইনফিনিটি, কারণ নিচের দিকে অসীম পর্যন্ত ধাবমান। আর এর মিনিমাম এক্সিস্ট করে, বাট ম্যাক্সিমাম কিন্তু এক্সিস্ট করে, বাট সেটা ধনাত্মক ইনফিনিটি, অনেক ইনফিনিটি। বুঝছো? তাহলে এদের ক্ষেত্রে ডোমেইন তুমি জানো যা ইচ্ছা বসাতে পারতেছো, বাট রেঞ্জের বেলায় সতর্ক, দুইটা কেস হয়ে গেছে। কখনো তুমি সর্বোচ্চ বের করতে পারবা, কখনো সর্বনিম্ন বের করতে পারবা। তো সেটা বের করবো কিভাবে? দেখো, তুমি এক্স এর যে কোনো একটা মান নাও, সরি ওয়াই এর যে কোনো একটা মান নাও, সেটা দেখবা দুইটা এক্স এর ভ্যালুর জন্য পাচ্ছ। মানে আমি কি বলতেছি দেখো, আমি একটা এক্স অক্ষের সমান্তরাল লাইন টান দিব, এই দুইটা গ্রাফি এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন টান দিলাম, এখানেও এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন টান দিলাম। কেন দিলাম দেখো, এই একই ভ্যালু ওয়াই এর এই ভ্যালুটাই বা এই ভ্যালুটাই পাওয়া যাচ্ছে দুইটা এক্স। তাকায় দেখো তো জিনিসটা বুঝতে পারলা কিনা? দুইটা এক্স এর মানের জন্য ওয়াই এর এই মানটাকেই পাওয়া যাচ্ছে, এই দুটি এক্স এর জন্য ওয়াই এর এই মানটা পাওয়া যায়। আমার কথাটা কি বুঝছো? দ্বিঘাত সমীকরণে এমন হয় না, দ্বিঘাত সমীকরণ যখন ওইটা ইকুয়াল 0 থাকে, তুমি কিন্তু দুইটা মূল পাও বা দুইটা সমাধান পাও। এর কারণ কি? এক্স এর দুটি মানের জন্য ওয়াই এর একই মান পাওয়া যায়। সেটা দেখো গ্রাফ থেকেও দেখা যাচ্ছে যে ওয়াই এর এই মানটাকে আমি ফিক্স করে দিছি, এই সরল রেখায় পড়ছো, এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, আমি ওয়াই এর ভ্যালু ফিক্স করে দিছি, ওই ভ্যালুটা পাওয়া যাচ্ছে এক্স এর দুইটা মানের জন্য। এখানেও খেয়াল করো, ওয়াই এর এই ভ্যালুটা কখন কখন পাচ্ছ? এক্স এর এই মানের জন্য, আবার এক্স এর এই মানের জন্য। কিন্তু যখন ওয়াই এর মানটা মিনিমাম বা ওয়াই এর মানটা ম্যাক্সিমাম, সেই বিন্দুটা দেখো এক্স এর একটা মানের জন্যই পসিবল, এক্স এর একটা মানের জন্যই পসিবল। আমার কথাটা বুঝছো কিনা? এই শর্তটাকে আমরা কাজে লাগাবো। আমার কথাটা কি বুঝতে পারছো? আমি আরেকটা লাইন তাহলে টান দিই। যেই মোমেন্টটায় আমরা ম্যাক্সিমাম পাচ্ছি বা মিনিমাম পাচ্ছি, যেই পয়েন্টটাতে, সেই পয়েন্টটায় দেখো একটাই এক্স আছে, মানে ওই পয়েন্টে একটা এক্সই এক্সিস্ট করে। তুমি ভাবতে পারো ভাইয়া দ্বিঘাত সমীকরণে এরকম কি হয়? এই কখনো কি তোমার এমন হয় না একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে দুইটা মূল একই আসছে? এগুলো তো 9, 10-এর টপিক, নিশ্চয়ক সম্পর্কে ধারণা আছে না, দুটি মূলই বাস্তবের এবং সমান। এখানে ওই ঘটনাটা ঘটছে, তো এখানে আমরা নিশ্চয়কের কনসেপ্টটাকে কাজে লাগাবো।
দেখো আমাদের এফ অফ এক্সকে আমরা ওয়াই ধরতে পারি, সো ওয়াই সমান আছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমি এটাকে একটা সমীকরণ ফর্ম করব, দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো কি লেখা যায়, এক্স এর দ্বিঘাত কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ওয়াইকে এই পক্ষে আনলে সি মাইনাস ওয়াই, এটা ইকুয়ালস টু 0। বলো এই পয়েন্ট পেতে হলে তোমার নিশ্চয়কের শর্তটা কি? নিশ্চয়ক ইকুয়াল 0। যারা এই চ্যাপ্টার করতেছো অলরেডি 9-10-এর ওই নিশ্চয়কের আইডিয়া কিন্তু থাকতে হবে কিছুটা, 9-10-এ পড়ে আসছো, অথবা বহুপদী চ্যাপ্টার যদি পড়ে থাকো এটার ধারণা থাকার কথা যে কখন তুমি এক্স এর একই ভ্যালুর জন্য ওয়াই এর একই ভ্যালু পাচ্ছ দ্বিঘাত সমীকরণে, মানে যেখানে মূল দুইটা সমান, তাহলে তখন নিশ্চয়ক শূন্য। নিশ্চয়ক শূন্য অর্থাৎ এই ক্ষেত্রে আমরা শর্ত প্রয়োগ করব যে নিশ্চয়ক বা পৃথায়ক যাই বলো এই সমীকরণে সেটা শূন্য। ফর্মুলা কি? বি স্কোয়ার মাইনাস 4ac। বি কত? বি স্কোয়ারই আছে, মাইনাস 4, এ কত? এ। সি কত? সি এর জায়গায় আছে সি মাইনাস ওয়াই, এত ইকুয়াল 0। তাহলে আলটিমেটলি দেখো কি আসতেছে, বি স্কোয়ার মাইনাস গুণ করে দাও 4ac মাইনাসে মাইনাসে প্লাস 4ay এত ইকুয়াল 0। সো আলটিমেটলি এখান থেকে যদি আমি ওয়াইটা বের করি, দেখো ওয়াই এর ভ্যালুটা এরকম দাঁড়াবে, বি স্কোয়ার ওই পাশে গিয়ে নেগেটিভ, 4ac হলো পজিটিভ, তাহলে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। মানে এই যে তুমি মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর কথা বলতেছো না, এই যে তুমি মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর কথা বলতেছো না ভাইয়া, তাদের ভ্যালুটা হবে এইটা, তাদের ভ্যালুটা হবে এইটা। কখনো এটা মিনিমাম, সরি ম্যাক্সিমাম, কখনো এটা মিনিমাম, সেটা ডিপেন্ড করবে ফাংশনটার এর ভ্যালু কেমন, বাট সেই ভ্যালুটা ওয়াই ইকুয়ালস টু এত হবে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আমি এটাকে কিভাবে মনে রাখতাম জানো? ডি মানে কি? নিশ্চয়ক। ডি ডিটারমিনেন্ট তোমরা পড়ছো নির্ণায়কে, বাট ডি দিয়ে নিশ্চয়কেও প্রকাশ করা হয়। এখানে মাঝে মাঝে আমরা ব্র্যাকেটে ডি ইকুয়ালস 0 দিয়ে দিই, এটাকে এইভাবেও লিখি মাঝে মাঝে। সো এটাকে আমি লিখতাম বি স্কোয়ার মাইনাস 4ac এর আগে একটা নেগেটিভ আছে, সো মাইনাস ডি ডিভাইডেড বাই 4a, মাইনাস ডি ডিভাইডেড বাই 4a, এভাবে মনে রাখতাম। তাইলে এই ভ্যালুটা মনে রাখবা কিভাবে? মাইনাস ডি ডিভাইডেড বাই 4a, কারণ ডি তো তোমার মুখস্থই, তোমার জাস্ট এইটুক মনে রাখলেই হলো। তাহলে তুমি কি জানতে চাও এই পয়েন্টটা কি হবে? তুমি কি জানতে চাও এই পয়েন্টটা কি হবে? এই যে ম্যাক্সিমামটা এই গ্রাফের জন্য ওয়াই ম্যাক্স, ম্যাক্সিমাম ভ্যালুটা হবে মাইনাস ডি বাই 4a এই। আর এই গ্রাফের জন্য কই গেল? এই গ্রাফের জন্য মিনিমাম ভ্যালু হবে মাইনাস ডি বাই 4a। বলো বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা? তার মানে এটা যদি আমরা একটা অ্যাপ্লিকেশন করি, দেখো পরের স্লাইডটা আসো, এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করলেই বুঝে যাবা। আমাদের এফ অফ এক্স সমান কি আছে বলো? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস সি। এইখানে এ এর মানটা কত আমাকে বলো? এ কিন্তু 1, যেটা কিনা গ্রেটার দেন 0 বা ধনাত্মক। এখানে ব্র্যাকেটে তুমি চিন্তা করো যে এ কিন্তু ধনাত্মক, এ হচ্ছে গ্রেটার দেন 0, মানে এ ধনাত্মক। তাহলে এই গ্রাফটা কেমন? উপরের দিকে উঠতেছে, উপরে অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে ওর কিন্তু একটা মিনিমাম এক্সিস্ট করে। তো সেই মিনিমাম ভ্যালুটা কত? ওর যে মিনিমাম ভ্যালু সেটা হবে মাইনাস ডি বাই 4a। এই ডি কত? দেখো আগে নেগেটিভ দিই, বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা আগে ফর্মুলা বসাই তোমাদের জন্য, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হবে হচ্ছে 4a। আসো ভ্যালু বসাই, মাইনাস বি স্কোয়ার মানে কত? দেখো বি স্কোয়ার মানে হচ্ছে 25, বি স্কোয়ার মানে হলো 25, 5 স্কোয়ার মাইনাস 4ac করলে এটা তো 1, 4 6 24, মানে মাইনাস 24 যাবে, ডিভাইডেড বাই 4 গুণ আরও একটা 1। তাহলে কত সুন্দর করে চলে আসছে, উপরে থাকবে 1 আর মাইনাসের জন্য মাইনাস 1/4, মানে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু হচ্ছে 1/4। ও অসীম পর্যন্ত বিস্তৃত সকল ভ্যালুতে সর্বনিম্ন যে ভ্যালুটা হতে পারে সেটা 1/4। তাহলে আমি দেখো ফাইনালি ওর ডোমেইন রেঞ্জ কি বলতে পারি? ওর ডোমেইন রেঞ্জ, প্রথম কথা ডোমেইনে কোনো প্রবলেম নাই, সকল বাস্তব সংখ্যার সেট। রেঞ্জ কি হবে? তুমি মিনিমামটা জানো 1/4 হতে পারে, তাইলে -1/4 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা, অথবা রেঞ্জের সেট একবারে তুমি বলতে পারো। এতক্ষণ তো শুধু আমি দিচ্ছি, এখন একটা সেট আকারেই প্রকাশ করি যে রেঞ্জ হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ আর, এবং সকল বাস্তব সংখ্যার মধ্যে একটা এক্সট্রা শর্ত আছে কি, এক্স হচ্ছে গ্রেটার দেন -12। ওই যে বলছিলাম রেঞ্জকে কখন তুমি এক্স লিখতে পারবা, যদি বলে দাও আর কি, যে ওইটাকে আমি এক্স ধরছি, একটা সেট আকারে প্রকাশ করলাম সেটের গঠন পদ্ধতি, যে আমার রেঞ্জ হলো এক্স সাচ দ্যাট এক্স হলো বাস্তব সংখ্যা। কেমন বাস্তব সংখ্যা? যেখানে এক্স হচ্ছে -1/4 থেকে বড় সকল সংখ্যা। তুমি কি দেখবা যে এই যে ভ্যালুটা, এই মিনিমাম ভ্যালুটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করা যায়। তোমরা ক্যালকুলেটরের দ্বিঘাত সমীকরণ সমাধান করতে না, দেখবা সমাধান করার পর একটা এক্সট্রা ডাটা থাকতো,
এক্সট্রা, কখনো আমরা ওইটাকে নিতাম না, সবসময় ইগনোর করতাম। দেখো আমি যদি ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণে যাই, যে আমি ইনপুটগুলো দিচ্ছি দ্বিঘাত সমীকরণ সলভ করার জন্য, মানে এটা ইকুয়াল 0 কল্পনা করো, তাহলে কি আসবে? সহগ একটা 1, একটা 5, একটা 6। দেখো আমার ইনপুট দেওয়ার পরে আউটপুটের সাথে একটা এক্সট্রা অংশ আসছে, আউটপুটের সাথে একটা এক্সট্রা অংশ আমি পেয়ে গেছি। দেখাচ্ছি, দাঁড়াও, দেখো তো দেখা যায় কি না। আমি একটু বুঝতে হবে যে কোন বরাবর ফোকাসটা হয় ভালো মতো, সেই বরাবর আমি দাঁড়াবো আর কি। ওকে, সো আমি ইনপুট দিছি, আমি ইকুয়াল দিলাম। দেখো একটা ভ্যালু এক্স এর -2 আর একটা ভ্যালু হচ্ছে -3, আমি ক্রমাগত ইকুয়াল দিচ্ছি। এরপরে দেখো একটা ভ্যালু আসে যে মিনিমাম অফ এই ফাংশন, এই ফাংশনের মিনিমামে এক্সটা কত? এক্স হচ্ছে -5/2, আর তখন ওয়াইটা হচ্ছে -1/4, যেটা আমরা দেখো বের করছি, এই যে -1/4। তুমি এই ফাংশনে বসাও, আমি -5/2 যদি এই ফাংশনটায় বসাই দিই, এত মাইনাসে মাইনাসে এত, এত বাই 2 প্লাস হচ্ছে 6 বসালে -1/4 আসতেছে। সেটাই এই ফাংশনটা সর্বনিম্ন ভ্যালু। তুমি বসায় বসে সারাদিন টেস্ট করো, এর চেয়ে কম ভ্যালুতে তুমি পৌঁছাতে পারবা না। তো বুঝছো, ক্যালকুলেটর দিয়ে কিন্তু সরাসরি করে ফেলা যায়। আর অ্যাকচুয়ালি পরীক্ষা আমরা ফর্মুলা মনে রাখবো -d/4, এটা রাখলেই হয়ে যায়। এবং যেহেতু আমরা রেঞ্জ বের করতেছিলাম, অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে এইটা, এইভাবে লিখে দিই। তাহলে ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া, ফর্মুলা কিন্তু এটা মনে রাখতে হবে। বলো বুঝতে পারলা কিনা? খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট দুইটা কনসেপ্ট, যদি এ ঋণাত্মক হয় ফাংশনটা নিচে যাচ্ছে, এ ধনাত্মক হলে উপরে যাচ্ছে। সো যে নিচে যাচ্ছে ওর একটা ম্যাক্সিমাম আছে, আর যে উপরে যাচ্ছে তার একটা মিনিমাম আছে। ফর্মুলা কিন্তু দুইটারই সেম, ফর্মুলা কিন্তু দুইটারই সেম। সো এই টাইপের ফাংশনে যেন ডোমেইন রেঞ্জে আর কোনো ধরনের প্রবলেম না হয়। বুঝতে পারছি? ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এই বহুপদী ফাংশনে মাঝে মাঝে এরকম অল্প একটা রেঞ্জের মধ্যে বলে দেয়, এই রেঞ্জ মানে ওই রেঞ্জ না, দেখো একটা ব্যবধি দিয়ে দিচ্ছে যে তোমার ডোমেইন হচ্ছে শুধু এতটুকুর মধ্যে আস, তাহলে রেঞ্জ বের করো। মানে তোমার বেসিক্যালি তাহলে কি করতে হবে? দেখো 0 থেকে 3 পর্যন্ত ভ্যালু ইনক্লুডেড, তাহলে f(0) বসাও। দেখো 0 মাইনাস হচ্ছে 1, একবারে লিখে দিই না, -1। দেন একবার বসাও f(1), তাহলে কত আসবে বলো? 4 একে 4 -1 3। f(2) বসাও, 4 দুগুণে 8 -1 7। f(3) বসাও, 3 4 12 -1 11। সো এই ক্ষেত্রে যে রেঞ্জ, সেটা সরাসরি হবে তুমি জাস্ট যে ভ্যালুগুলো পাইছো। আজকের ক্লাসের একদম প্রথম যে ম্যাথটা ছিল মনে করে দেখো, সেখানে কিন্তু এরকম ম্যানুয়ালি ধরে ধরে রেঞ্জ বের করছে। তুমি বলতে পারো ভাই আগেরগুলো এভাবে কেন করিনি? সো এক একটা এক এক নিয়ম কেন? এখানে মাত্র ইনপুট হলো 4টা, সেই 4টার জন্য যে আউটপুট আসবে তাই তোমার রেঞ্জ। আর আগেরটা অজস্র সংখ্যা, তুমি কোনো নাম্বার শেষ করতে পারবা, কিন্তু 1 থেকে 2 এর মধ্যেই সংখ্যা শেষ করতে পারবা না, বাকি সংখ্যা তো বাদই দিলাম। কথাটা বুঝতে পারছো? অলরাইট, ঠিক আছে, ঠিক আছে, আমরা সামনের দিকে যাব। সো এই ছিল আমাদের প্রথম যে টাইপটা বহুপদী ফাংশনের ক্ষেত্রে। এখানে এটাই একটু নতুন ছিল, তোমাদের 9-10-এর হয়তো এটা তুমি করো নাই, বাট এই টাইপগুলো কিন্তু মোটামুটি ইজিয়ার, 9-10-এর কনসেপ্ট দিয়ে এগুলো করতে পারবা। জাস্ট দ্বিঘাত সমীকরণেরটা আমরা বা দ্বিঘাত রাশিরটা আলাদা করে পড়ছি, এটা ছিল আমাদের দ্বিঘাত রাশির জন্য। বুঝতে পেরেছো? দ্বিঘাত রাশির জন্য, দ্বিঘাত রাশি। অলরাইট, ঠিক আছে, চলো আস্তে আস্তে সামনের দিকে আমরা মুভ অন করি। এবার আমরা যে টাইপটা দেখব সেটা হচ্ছে রুট সংবলিত যদি রাশি থাকে। আমরা জানি কিন্তু এবার মানে ডোমেইনের হিসাব নিকাশ চলে আসবে। আগে তোমার কোনো কিছু ইনপুট দিতে সমস্যা হচ্ছিল না, বাট এখন সমস্যা হবে। কেন? রুটের ভিতর সকল কিছু কিন্তু ইনপুট দেওয়া যায় না। যদিও ইন্টারভিউ উঠে আমার সমস্যা হয়েছিল কি, আচ্ছা আমরা তো এখন জটিল সংখ্যা পড়ে ফেলছি, তাহলে রুটের ভিতরে মাইনাস থাকলে সমস্যাটা কি? বাস্তব জগতে তো সেটা মিন করে না, ওটা কমপ্লেক্স ওয়ার্ল্ডে সেটার মিনিং আছে, বুঝছো? সো বাস্তব হিসেবে আমরা চিন্তা করব যে রুটের ভিতরে নেগেটিভ থাকা যাবে না। তো দেখো একটা রুট সংবলিত ফাংশন বলে দিছে, রুটের ভিতরে যা থাকবে সেটাকে শূন্যের চেয়ে বড় হইতে হবে, রুটের ভিতরে যা থাকবে শূন্যের চেয়ে বড় হইতে হবে। সো এটাকে আমরা ইমাজিন করবো এভাবে লিখতে পারো পরীক্ষায় ফর্মালি একটু, যে f অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে, ফাংশনটি সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, আমি একটাতে একটু লিখে দিচ্ছি বাকিগুলো আর লিখবো না, যদিও কেবল যদি। কখন সংজ্ঞায়িত হবে বা কখন ফাইনাইট ভ্যালু থাকবে ফাংশনটা? যখন এই রুটের ভিতরে থাকা অংশ অর্থাৎ 3x - 5 শূন্যের চেয়ে বড় অথবা শূন্যের সমান হবে। বুঝছো? তাহলে জাস্ট তোমার x এর ভ্যালু সলভ করতে হবে। তাহলে 3x গ্রেটার -5টাকে ওই পাশে পাঠাও আর কি, গ্রেটার দেন অর ইকুয়ালস 5। সো আলটিমেটলি তোমার পেয়ে যাওয়ার কথা যে আমাদের x-কে 5/3 চেয়ে বড় বা সমান হইতে হবে, এটাই কিন্তু তোমার ডোমেইন। তো এটাকে তুমি সুন্দর করে এভাবে প্রকাশ করতে পারো যে আমার ডোমেইন কি বলো? ডোমেইন ইজ এলিমেন্ট অফ, আমাদের 5/3 এর সমান হইতে হবে বা এর চেয়ে বড় যত সকল সংখ্যা আছে
সেটা হলেও হবে, এভাবে প্রকাশ করো, অথবা ডিরেক্ট সেট আকারে প্রকাশ করো। একটাতে আমি দুইটা লিখতেছি, এরপর আর লিখবো না। যে আমাদের ডোমেইন হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স হলো বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, এবং এক্স এর ক্ষেত্রে একটা এক্সট্রা শর্ত আছে যে ও অবশ্যই 5/3 এর সমান বা এর চেয়ে বড়। বলো বুঝতে পারলা কিনা? রেঞ্জ কি হবে বলো তো? রেঞ্জ কি হবে বলো তো? রেঞ্জ কিন্তু আরো সোজা ভাই। রুট করে কি তুমি কখনো নেগেটিভ পাবা? অলওয়েজ ধনাত্মক পাবা, বাট সেখানে সর্বনিম্ন হতে পারে 0। তো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যাই তুমি পেতে পারো, অথবা এটাকে জানো মাঝে মাঝে আর প্লাস প্রকাশ করে। আচ্ছা, এটা আর প্লাস হবে না কেন জানো? আর প্লাস হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা, 0 তো ধনাত্মক না। মানে 0টা ইনক্লুডেড না হলে, ধরো দুইটাই ওপেন ব্র্যাকেট 0 আর ইনফিনিটি লেখা, সেটাকে আর এর মাথার উপর একটা প্লাস দিয়ে প্রকাশ করে, যে সকল পজিটিভ বাস্তব সংখ্যা। বুঝতে পারছো? তুমি এটা সরাসরি বলে দিলা না। অনেক ফাংশন থাকবে এভাবে সরাসরি আমরা বলতে পারবো না, তখন রেঞ্জ বের করার অন্য প্রসেস দিয়ে করতে হবে। আমরা ওই প্রসেসটা শিখে সেটা এইখানেও অ্যাপ্লাই করবো, দেখবে এটাতেও মিলতেছে। বুঝছো? ঠিক আছে, আপাতত আস্তে আস্তে সামনে মুভ অন করি। অলরাইট, এই যে সিমিলার ম্যাথ, আগেরটার মতো হুবহু সেম ম্যাথ, সেখানে আমার বলার কিছু না, এটা নিজেরা বাসায় হোমওয়ার্ক করে ফেলতে হবে। নিজেরা বাসায় হোমওয়ার্ক করে ফেলতে হবে। পরেরটায় যাচ্ছি, এইটা বলো কি হবে? এখানে কিউবিক রুট আছে। দেখো এখানে তোমার কনসেপ্টটা টেস্ট হবে। অ্যাকচুয়ালি শুধু রুটটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে তোমার এখানে পাওয়ারটা কত। এখানে যেই বিজোড় পাওয়ার চলে আসছে, তখন আবার ভিতরে নেগেটিভ আসতে পারে, কোনো সমস্যা হবে, ভিতরে তখন নেগেটিভ আসতে পারে। মানে তুমি করে দেখো, আমি তোমাকে দেখো দেখাচ্ছি, -2কে আমি 1/3 রুট করবো, এটার ভ্যালু কিন্তু এক্সিস্ট করে। দেখো আমি আনসার ছিল হচ্ছে আমার -2, বুঝছো? সেটার পাওয়ার 1/3 করছি, করলে ভ্যালুটা এক্সিস্ট করতেছে। বাট আমি যদি -2-র পাওয়ার 1/2 করি, হাফ করি, তখন ম্যাথ এরর আসতেছে, কারণ রুট করা যায় না হাফকে। অর্থাৎ তুমি কততম রুট করতেছো সেটার থেকে ম্যাটার করবে এই রুটটা কি ধনাত্মক না ঋণাত্মক। এটা যেমন 2 ছিল, তাই এটা করা যায় নাই, ধনাত্মক বলতেছে কেন, জোড় নাকি বিজোড়। বিজোড় পাওয়ার থাকলে আর কোনো ঝামেলা নাই। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি সকল সংখ্যায় ইনপুট দিতে পারবা, এবং সেখান থেকে সকল সংখ্যায় আউটপুট হিসেবেও আসতে পারে। তো এটার তুমি যদি ডোমেইনও বলো, সেটাও হচ্ছে আমাদের সকল বাস্তব সংখ্যা। ইভেন আমাদের যে রেঞ্জ, সেটাও চলে আসবে সকল ধরনের বাস্তব সংখ্যা। বুঝতে পেরেছো? ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো কি বলা হইলো, এই ফাংশনটা ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। অনেকে ভাববে আরে রুটই তো, একই অঙ্কই তো, বাট এবার একটু তাকায় দেখো, রুটযুক্ত যে অংশটা সেটা ভগ্নাংশের হরে আছে। তোমরা জানার কথা, আমরা আরেকটা টাইপে করব এটা। ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। সো রুটের ভিতরে যেটা থাকে কি আছে, 1 - 2x। ফাংশনটা তখন সংজ্ঞায়িত হবে যেটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতো, বাট এখন গ্রেটার দেন অর ইকুয়ালস হওয়া যাবে না, শুধু গ্রেটার দেন হতে হবে, কারণ ইকুয়াল 0 হওয়া যাবে না, দুইটা শর্তকেই স্যাটিসফাই করতে হবে, ভগ্নাংশের হরে শূন্য থাকা যাবে না। বুঝতেছো? দ্যাটস ওয়াই এটার জাস্ট সলিউশনটা এখন হবে 1 গ্রেটার দেন হলো 2x। আমি যদি x নিয়ে কাজ করি, x লেস দেন হচ্ছে হাফ চলে আসবে। সো বাকি জিনিস তোমরা একটু ফিল আপ করে নিও। এটাকে আমি সংখ্যা রেখায় যদি প্রকাশ করে দেই, সরি ব্যবধি আকারে, তাহলে কি হবে, হাফের চেয়ে ছোট, মানে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত সব হতে পারে, বাট হাফের সমানও কিন্তু হবে না, হাফের চেয়ে ছোট, এটা হলো সর্বোচ্চ ভ্যালু, এবং এটা হলো জাস্ট বাউন্ডারি, বাউন্ডারিটা ইনক্লুডেড না, কারণ ইকুয়াল না। বুঝছো? কখন ওপেন ব্র্যাকেট কখন ক্লোজ ব্র্যাকেট হবে। অলরাইট, অলরাইট। আচ্ছা ইয়ে বলো, রেঞ্জ বলো, রেঞ্জ কি হবে? রেঞ্জ সেই আগের মতোই, রেঞ্জ সেই আগের মতোই তোমার এক্ষেত্রে সকল ধনাত্মক সংখ্যা আসবে, এবং এইটাকে এখন আমরা বলতে পারি আর প্লাস, আর প্লাস, কারণ এখানে 0 আসা পসিবল না। কারণ দেখো চিন্তা করো, 1কে তুমি এমন কি দিয়ে ভাগ করবা যে 0 আসবে? যত বড় নাম্বারেই চলে যাও, 0-র কাছাকাছি যাবা, এক্স্যাক্ট 0 হবে না। সো রেঞ্জে কিন্তু 0টা ইনক্লুডেড না, এটাকে এরকম আর প্লাস দিয়ে প্রকাশ করে। বুঝছো? সকল ধনাত্মক সংখ্যা আমাদের আউটপুটে আসতে পারতেছে। অলরাইট, আর এক্স্যাক্টলি 0তে এটা হবেও না। সো 1/0 মানে ইনফিনিটি হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো সিমিলার, জাস্ট এবার কি, এবার কিউবিক রুট আছে, মানে এবার এটা ঋণাত্মক হলে কোনো সমস্যা নাই। মানে 3x - 5 যে শূন্যের চেয়ে বড় হইতে হবে এমন কোনো কথা নেই। বলো এটা কি শূন্যের চেয়ে বড় হওয়া লাগছিল? না, তাহলে এখানে কিসের ঝামেলা? এখানে কোনো ঝামেলা নেই, জাস্ট এটা শূন্য হওয়া যাবে না, কারণ ওটা ভগ্নাংশের হরে আছে, শূন্যটা হওয়া যাবে না। দ্যাট মিনস আমি লিখতে পারি 3x ≠ 5, অর্থাৎ x হচ্ছে ≠ 5/3। ক্যালকুলেশনগুলো একটু তোমরা চেক দিয়ে নিও, বুঝছো? আমার মিস্টেক হতে পারে কিন্তু। ফার্স্ট আগাচ্ছি, সহজ সহজ ম্যাথ। ওকে, তাহলে এটা কি লিখতে পারো, যে আমার যে ডোমেইন সেটা একটা সেট আকারে প্রকাশ করে দাও। আমাদের ডোমেইনটা হলো x such that x এলিমেন্ট অফ r, কিন্তু বা এবং, যা ইচ্ছা বলো, এবং x নট এলিমেন্টস অফ, নট এলিমেন্ট কিভাবে লেখে? এভাবে না, নট এলিমেন্ট বা x নট ইকুয়ালস টু 5/3, জাস্ট এটা আলাদা বলে দাও, x নট ইকুয়ালস টু 5/3। অথবা এর চেয়ে বেটার হচ্ছে আমাদের যে ডোমেইন সেটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট,
সেখান থেকে বাদ যাবে, কে বাদ যাবে? সেটটা কি 5/3, শুধুমাত্র 5/3টা বাদ যাবে। দেখো এটা কিন্তু একটা সেট, সেট থেকে সেট বাদ দেওয়া যায়, তো শুধু 5/3 লিখলে হবে না, ওই সেটটা লিখতে হবে। এখন একটাই উপাদান বাদ যাচ্ছে, সেটের ভিতরে উপাদান একটাই থাকতেছে, বুঝছো? এই আর কি, জাস্ট প্রকাশ করা হয় বিভিন্নভাবে, এবং রেঞ্জে যে কোনো কিছুই আসতে পারে, বাট শূন্য কিন্তু আসবে না। রেঞ্জে তোমার ঋণাত্মক ধনাত্মক যে কোনো কিছুই আসতে পারে, বাট জিরো আসবে না, কারণ দেখো ভাগ আকারে আছে। তুমি এমন কি দিয়ে ভাগ করবা যে জিরো আসবে? কখনো কোনো কিছুকে ভাগ করে কিন্তু শূন্য বানাতে পারবা না। সো রেঞ্জে দেখো কি আসবে আনসারটা, তোমার নেগেটিভ ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত আসলো, ইউনিয়ন জিরো থেকে আবার ইনফিনিটি পর্যন্ত আসলো, এই দুইটাই চলে আসবে। এই দুইটার যে কমন অংশটা, জিরো তার ইনক্লুডেড না, ওই দুই অংশ মানে জিরো বাদ। বেসিক্যালি এভাবে বলতে পারো যে রেঞ্জ হচ্ছে আমাদের সকল বাস্তব সংখ্যার সেট, সেখান থেকে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? শূন্যকে বাদ দিয়ে দাও, কারণ শূন্য আসতে পারে না, শূন্য আসতে পারে না এই ক্ষেত্রে। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, সামনে মুভ অন করতেছি। এইবার দেখো আমাদেরকে বলা হয়েছে এই ফাংশনটার ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে। আগের মতোই রুট যুক্ত একটা ফাংশন, সো রুটের ভিতরে যে ফাংশনটা আছে সেটার ভ্যালু শূন্য অথবা শূন্যের চেয়ে বড় হতে হবে। এবার দেখো একটু অসমতা সলভিং এর টেকনিক লাগবে তোমার। এখানে x² - 4² গ্রেটার দেন অর ইকুয়াল 0 লেখা যায়, তাহলে তুমি দুইটা উৎপাদক পাবে, একটা x + 4 আর একটা হচ্ছে x - 4। অসমতা সলভ করার দুইটা টেকনিক আছে, একটা হলো ধরো নর্মাল বাংলা নিয়ম বলি আমি সেটাকে, আর আরেকটা হচ্ছে খুবই এফিশিয়েন্ট ওয়ে। আমরা প্রথমে এফিশিয়েন্ট ওয়েটা শিখব। ধরো ফর এক্সাম্পল আমি একটা সংখ্যা রেখা নিচ্ছি, এই অসমতাটাকে তুমি একটা ইকুয়েশনের মতো চিন্তা করো। চিন্তা করলে দুইটা সমাধান পাবা না, যে x + 4 আর x - 4 = 0। দুইটা সমাধান পাবা, একটা +4 একটা -4। এই সমাধানগুলোকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট, অর্থাৎ আমরা দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি, একটা -4 আর একটা হচ্ছে +4। বড়টা সংখ্যা রেখায় ডানে আর ছোটটা বামে অবস্থান করবে। দেখবা দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট তোমার এখানে তিনটা রিজিয়ন তৈরি করছে। তুমি দেখো তোমার দরকার হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে ধনাত্মক। কোন রিজিয়নটা ধনাত্মক এটা খুঁজে বের করতে হবে। এই যে রিজিয়নটা না, এটা দেখবা ধনাত্মক কেন? তুমি এখানে একটা ভ্যালু নাও 5, 5 বসায় দেখো 9 আর এখানে 1, হ্যাঁ প্লাস প্লাস গুণ হয়ে পজিটিভ আসবে, সত্য। এখানের একটা ভ্যালু নাও ধরো 0, 0 বসিয়ে দেখো +4, এখানে -4, না প্লাসে মাইনাসে তো মাইনাস চলে আসবে, দ্যাট মিন্স এই রিজিয়নটা হচ্ছে ঋণাত্মক। এখানে একটা ভ্যালু বসায় দেখো -5 ধরো, দেখবা নেগেটিভ নেগেটিভ পজিটিভ চলে আসবে, অর্থাৎ এই রিজিয়নগুলোতে চিহ্ন এভাবে আছে। এবং দেখবা যদি তুমি উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট রাখো এবং x প্লাস সামথিং x মাইনাস সামথিং মানে x প্লাস মাইনাস সামথিং আকারে গুণ আকারে প্রকাশ করো, অলওয়েজ দেখবা ক্রিটিক্যাল পয়েন্টগুলো বসানোতে যে রিজিয়নগুলো আসছে সেখানে এরকম প্লাস মাইনাস এভাবে করে অল্টার করবে, বুঝছো? সহজে করা যায়। আচ্ছা তোমার লাগবে কোনটা? তোমার লাগবে ধনাত্মক জোনটা। সো ধনাত্মক জোনটা হলো এখানে এই জায়গা থেকে এই দিকে এবং এই জায়গা থেকে এই দিকে। এবং দেখো আমাদের কিন্তু ইকুয়াল আছে, অর্থাৎ -4 এর সমান হতে পারবে, +4 এর সমানও হতে পারবে। দ্যাট মিন্স এখান থেকে আমরা বলতে পারি আমাদের x হচ্ছে -4 এর চেয়ে ছোট, অথবা অথবা কারণ দুইটাতে একদম দুই আলাদা রেঞ্জ, দুইটার মধ্যে কোনো কমন অংশ নাই, তাই অথবা বলতে হচ্ছে, অথবা x হচ্ছে 4 এর চেয়ে বড়। এই দুই জায়গার যে কোনো একটা ভ্যালু আর কি হবে। এটাকে তুমি এর মাধ্যমে কিভাবে লিখতা? বন্ধনী দিয়ে কিভাবে লিখতা? ব্যবধি দিয়ে এভাবে লিখতে হতো। দেখো -4 থেকে ছোট মানে -4 এর সমান, সেখান থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, অথবা মানে ইউনিয়ন করব আমরা, কারণ এখানে ইন্টারসেকশন নেওয়ার সুযোগ নেই, কমন নেওয়ার সুযোগ নেই, দুইটা পুরো আলাদা অংশ। ঠিক আছে, এরপর এই অংশটাকে বলা যায় +4 থেকে শুরু করে ধনাত্মক ইনফিনিটি পর্যন্ত, এই দুইটার ইউনিয়ন নিতে হচ্ছে। এটা গেল হলো এফিশিয়েন্ট ওয়ে। আমি বাংলা নিয়মটা দেখাই, মানে যেটা একটু ধরো কমন সেন্স অ্যাপ্লাই করে করে করতে হয়, সেটা অনেক লেন্দি হয়ে যায়। দেখো দুইটা সংখ্যার গুণফল কখন ধনাত্মক আসবে? যখন দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ। তাহলে এখানে দুইটা কেস হচ্ছে, এক নাম্বার কেস দুইটাই পজিটিভ, এক নাম্বার কেস হচ্ছে বোথ পজিটিভ, এই যে প্লাস। তাহলে তখন কি হবে বলো? এটাও প্লাস, অর্থাৎ x + 4 গ্রেটার দেন 0, দ্যাট মিন্স x চলে আসতেছে হচ্ছে গ্রেটার দেন -4। ওকে, দেন আবার x - 4 যেটা, সেটাও গ্রেটার দেন 0, দ্যাট মিন্স x চলে আসতেছে গ্রেটার দেন +4। তোমরা যারা আমার বিন্যাস সমাবেশে লেকচার করছিলে, আমি দেখবা বলছি যে এখানে আসলে দুইটা আংশিক কাজ, অর্থাৎ দুইটাকে একই সাথে সত্য হতে হবে। কারণ
তোমার এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে তো প্লাসে মাইনাসে প্লাস আসবে না, প্লাসে প্লাসে প্লাস আসবে, অর্থাৎ অথবা মাইনাসে মাইনাসে প্লাস আসবে। দ্যাট মিনস এই দুটাকে একত্রে ঘটতে হবে, তাহলে এখানে তোমার ইন্টারসেকশন করতে হবে। আগে তো তুমি ইউনিয়ন করছিলা, কারণ কোনো কমন অংশ নাই, যে কোনো একটা হবে, এক্স হয় এখানে হবে না হয় এখানে, আর এখানে দুইটাকে একই সাথে ঘটতে হবে। দ্যাট মিনস এবার তোমার ইন্টারসেকশন লাগবে। এই দুইটার ইন্টারসেকশন একটু করে দেখো, অর্থাৎ দুইটার মধ্যে যে কমন অংশ সেটা একটু চিন্তা করে দেখো, অ্যাকচুয়ালি এক্স গ্রেটার দেন 4 সেটাই চলে আসবে। এই দুইটার ইন্টারসেকশন উপরের লাইন থেকে নিচের লাইনের আনসার হচ্ছে এইটা। কেন জানো? এক্স গ্রেটার দেন -4 এর মধ্যে কিন্তু এইটা আছে 4-এর থেকে বড়গুলা, বাট ওর মধ্যে অতিরিক্ত অংশগুলো আছে সেটা বাদ পড়ে যাবে, কারণ কমন মানে কি দুইটার মধ্যেই যেটা আছে, ইন্টারসেকশনে দুইটার মধ্যে থাকা কন্টেন্ট চলে আসে। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এবার কেস নাম্বার 2 দেখি। কেস নাম্বার 2 কি দুইটাই নেগেটিভ, কারণ মাইনাসে মাইনাসে মিলেও কিন্তু প্লাস বানাইতে পারে। সো কেস নাম্বার 2 হচ্ছে এবার বোথ নেগেটিভ, বোথ নেগেটিভ। দ্যাট মিনস তোমার এই যে এক্স প্লাস 4 সেটাও হবে লেস দেন ইকুয়াল 0 এবং এক্স মাইনাস 4 সেটাও হবে লেস দেন ইকুয়াল 0। তাহলে দেখো একটা আনসার আসছে এক্স লেস দেন -4, আরেকটা আনসার আসছে এক্স লেস দেন 4। এখানেও বলো দুইটা একত্রে ঘটা লাগবে না? অবশ্যই একত্রে ঘটা লাগবে। তাহলে এখানেও তোমার ইউনিয়ন করতে হবে, সরি ইন্টারসেকশন করতে হবে। তাহলে ফাইনালি এক্স লেস দেন -4 ইন্টারসেকশন এক্স লেস দেন +4, দেখবা এক্স লেস দেন -4 চলে আসছে, এক্স লেস দেন -4 চলে আসছে। ওইটা করে ইকুয়াল করে এটা পাওয়া যায়। দেন দুইটার মধ্যে এই যে এই দুইটা কেস, দুইটার মধ্যে হবে অথবা হয় এ কেস ঘটবে না হয় বি কেস ঘটবে, দুইটার মধ্যে যে কোনো একটা। সো ফাইনালি আবার এই দুইটার ইউনিয়ন করতে হবে, যেটাই দেখো এই যে ফাইনাল উত্তরটা ছিল। সো কত ইজিলি তুমি করে ফেলছিলা, এটা দেখো কতক্ষণ ধরে সলভ করতে হয়েছে। এই জন্য আমি বাংলা নিয়মটা সাজেস্ট করি না, বাট এই ম্যাথটা এবং এর পরের ম্যাথেও আমি আরেকবার এটা করে দেখাই দিব, যেহেতু অসমতা সলভিংয়ের সাথে তোমরা ইউজ টু নাও থাকতে পারো, বাট এটা হলো সবচেয়ে কি বলা যায় অপটিমাল ওয়ে, একদম সুন্দর ইফেক্টিভ ওয়েতে করা যায়, এফিশিয়েন্ট অনেক বেশি। অলরাইট, তাহলে ফাইনাল আনসার আসতেছে এই দুইটার ইউনিয়ন। দ্যাট মিনস এক্স হচ্ছে -4-এর চেয়ে ছোট, আবার ওইদিকে +4-এর চেয়ে কি বলো বড়। এখানে মনে লিখতে ভুল হয়েছে, এই যে -4-এর চেয়ে ছোট। বুঝতে পেরেছো? 4 থেকে ছোট, -4-এর থেকে ছোট নিলে এই দুটার কমনটা চলে আসতেছে, ইন্টারসেকশন করা। ওকে, ঠিক আছে, এটা হলো ডোমেইন নির্ণয় করলাম। তাহলে রেঞ্জ কি হবে বলো? রুটযুক্ত যে কোনো কিছুর রেঞ্জ কি হয়? 0 বা 0-এর চেয়ে বড়। কখনো তো ঋণাত্মক আসতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের যে রেঞ্জ সেটা যদি আমি আলাদা করে উপরে বলি, এক্ষেত্রে রেঞ্জটা আসবে 0-এর সমানও হতে পারে, আবার 0-এর চেয়ে বড় মানে অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। রেঞ্জ বের করার আরেকটা খুবই সুন্দর ওয়ে আছে। তুমি ডোমেইন পেয়ে গেছো না, ডোমেইনের 2 কর্নার নিয়ে বসাও, এক প্রান্তে ম্যাক্সিমাম এক প্রান্তে মিনিমাম, সেটা বসায় চেক করা যায়। দেখো ডোমেইনের সর্বনিম্ন ভ্যালুটা কি? এক্স এর একদম ছোট ভ্যালু নেগেটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি বসাও, ওটা হিউজ বড় একটা ভ্যালু হয়ে যাবে, কারণ আলটিমেটলি স্কোয়ার হচ্ছে, সো বড় একটা ভ্যালু পাচ্ছ। আর এদিকে গেলেও দেখো একদম একদম কি বলো ওইদিকে ধনাত্মক ইনফিনিটি, সেটাও একদম প্লাস হয়ে যাচ্ছে। সো সবচেয়ে ছোট আসবে ওই যে যখন তুমি +4 বসাবা, 4 স্কোয়ার 16 বিয়োগ যে 0 আসবে, একদম ধনাত্মকে যাবে অথবা একদম 0-তে থাকবে। বুঝতে পারছি বিষয়টা? এই আর কি, এটা বোঝাই যায় রুটযুক্ত ফাংশন, বুঝতেই পারবে অলরেডি। আচ্ছা, একটা টার্ম আছে কিন্তু আর প্লাস বলে, এটাকে না আর প্লাস বলে না। আর প্লাস মানে হচ্ছে বাস্তব সংখ্যার শুধু ধনাত্মক অংশগুলো, আর মানে কি বাস্তব সংখ্যার সেট, সেটার ধনাত্মক অংশকে বলে আর প্লাস। কিন্তু এটা কিন্তু আর প্লাস না, কেন? কারণ এখানে 0 ইনক্লুডেড আছে, 0 থাকা যাবে না, বুঝছো? এখানে কিন্তু 0 আসতে পারে, ওইটা না হলে আর প্লাস হইতো। ঠিক আছে, আই গেস বুঝতে পারছো। পরেরটাই যাই, দেখো আগের মতোই সিমিলার অঙ্ক, জাস্ট হালকা একটু চেঞ্জ আছে। এবার সংখ্যাটা আগে আর চলকটা পরে। আগে দেখো চলকটা আগে ছিল, ওকে। এইটা দেখো চিন্তা করি আগের মতোই, 9 - x² আমার গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। দেন আমি কি লিখতে পারি বলো? 3² - x² গ্রেটার দেন অর ইকুয়াল 0। বুঝেই গেছো দুইটা উৎপাদক, একটা 3 + x, একটা 3 - x। আমি কি বলছিলাম? আমাদের এফিশিয়েন্ট যে ওয়েটা সেটাই প্রকাশ করতে হলে তোমার অলওয়েজ x ± সামথিং আকারে গুণাকারে রাখবা, এবং যদি ঘাত 1 বিশিষ্ট হয়, একটা একটা করে থাকে, মানে সুন্দরভাবে সলভ করে ফেলা যায়, প্লাস মাইনাস প্লাস এভাবে করে অল্টার করবে। তাই আমি করবো কি, উভয় পক্ষে একটা নেগেটিভ দিয়ে গুণ করে দিব। তাহলে এটা তো x + 3 ওর মতো আসেই, এখানে মাইনাস দ্বারা গুণ করলে x - 3 হয়ে যাবে, আর মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ হয়, শূন্যকে যা দ্বারাই গুণ করো শূন্যই চলে আসবে। মাইনাস দ্বারা গুণ, বেসিক্যালি আমি -1 দ্বারা গুণ করতেছি উভয় পক্ষে, -1 দ্বারা গুণ করলে কিন্তু তোমার অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। অলরাইট, এবার জাস্ট আগের মতো নাম্বার লাইন নাও। তোমার যে ক্রিটিক্যাল পয়েন্ট তারা বলো কি কি আসবে? একটা -3, একটা +3। তুমি চেক করে দেখবা এই রিজিয়নগুলোয় অবশ্যই এমন হবে, প্লাস মাইনাস প্লাস আসবেই। তোমার দেখো দরকার লেস দেন 0, মানে নেগেটিভ রিজিয়নটা। নেগেটিভ রিজিয়ন কোনটা ভাইয়া? এইখান থেকে শুরু করে
এইখান পর্যন্ত, এবং ইনক্লুডেড হবে এই পয়েন্টগুলো অবশ্যই, কারণ ইকুয়াল আছে, ইকুয়াল আছে। তাহলে খুবই সুন্দর একটা আকার দাঁড়ায় গেল যে এক্স এর ভ্যালু এই রিজিয়নের মধ্যে আবদ্ধ, অর্থাৎ -3 এর সমান বা বড় এবং +3 এর সমান বা ছোট। আমার এই অসমতাটা না অনেক মজা লাগে, কারণ এখানে দেখো একবার আবদ্ধ করে দিছি, বাট আগেরটা একটু ঝামেলা, ওই দিকের সব অথবা ওই দিকের সব, ওই মাঝখানের অংশটা বাদ, আর এবার মাঝখানেরটাই ইনক্লুডেড হয়েছে। বুঝছো? এটা কিন্তু একটা জেনারেল ফর্ম হইতে পারে। এখানে 9 আছে, আমি ধরো একটা এক্সট্রা স্লাইড নিলাম। আমার যদি ফাংশনটা এমন হয় f of x equals to root over a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু অভ্যস্ত হয়ে যেতে হবে যে এটার যে ডোমেইন সেটা এমন হবে x সাচ দ্যাট x এলিমেন্ট অফ r, এবং এক্সট্রা একটা শর্ত আছে। কি শর্ত? x হলো -a থেকে +a এর মধ্যে বিলং করে, -a থেকে +a এর মধ্যে বিলং করে, এটা কিন্তু চলে আসতে পারে। ওকে, এটার রেঞ্জ বের করতে হবে। বলো তো এটার রেঞ্জ কি এতই সোজা আগের মতো? আমি একটা ওয়ে বলছিলাম যে রেঞ্জ বের করতে হলে তুমি ডোমেইনের সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা বসায় চেক করতে পারো, যদি এরকম আবদ্ধ অঞ্চলে থাকে। আগেরটা ঝামেলা ছিল, ওটা বসায় লাভ হয় না আসলে, কারণ ওই দিকেও বসালে ইনফিনিটি বসালে অনেক হিউজ ভ্যালু, এদিকেও ইনফিনিটি বসালে হিউজ ভ্যালু হয়ে যায়, যেহেতু প্লাস মাইনাস দুইটাই স্কোয়ার হয়ে প্লাস হয়ে যাচ্ছে। বাট এবার কিন্তু সুন্দর, -3 থেকে +3 এর মধ্যে তুমি -3 বসায় দেখো, তাও 9 - 9 0 হচ্ছে, +3 বসায় দেখো, তাও 9 - 9 0 হচ্ছে, মানে এবার ওই ঝামেলা আছে। বাট মাঝখানের যে 0 বলে একটা পয়েন্ট আছে, ওইটা যদি বসাও, 0 বসাইলেই দেখো √9 আসবে, দ্যাট ইজ 3। এটাই কিন্তু সর্বোচ্চ ভ্যালু, কারণ দেখো এখানে তুমি 9 এর থেকে কিছু বিয়োগ করতেছো, 9 এর থেকে কিছু বিয়োগ করতেছো, বুঝো? সো এক্স সর্বনিম্ন হতে পারে 0, আর সর্বোচ্চ তো এই যে -3 বসাইলেও বাড়বে, +3 বসাইলেও বাড়বে, মানে 0 থেকে তুমি এদিকে আসলেও বাড়বে, 0 থেকে ওদিকে গেলেও বাড়বে, কারণ স্কোয়ার আছে। সো 0 বসালেই সর্বনিম্ন ভ্যালুটা বিয়োগ যাচ্ছে, দ্যাট মিনস তখন ফাংশন দাঁড়াচ্ছে √9, দ্যাট ইজ 3, এবং এটাই কিন্তু ফাংশনটার সর্বোচ্চ ভ্যালু। একটু চিন্তা করে দেখো, এই ফাংশনটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 3, আর সর্বনিম্ন তো 0 হতেই পারে। সো অনেকে ভাবতে পারে আরে রুটযুক্ত ফাংশন, তাহলে সর্বোচ্চ তো ইনফিনিটি আর সর্বনিম্ন হচ্ছে 0, কারণ রুট করে তো নেগেটিভ আসবে না, সর্বোচ্চ ইনফিনিটি হবে না, কারণ এখানে 9 থেকে তুমি বিয়োগ করতেছো কিছু, অবশ্যই এর সর্বোচ্চ ভ্যালু হবে √9। কথাটা বুঝতেছো? ধরো একটু আগে আমরা এই টাইপ করে আসছি না, f of x সমান 9 - x স্কোয়ার। বলো তো এই ফাংশনটা সর্বোচ্চ ভ্যালু কত হইতো? তুমি যত x এর ভ্যালু বাড়াবা তত নেগেটিভের দিকে যাইতে থাকবে, বাট সর্বনিম্ন x করতে পারো 0, তখন দেখো ফাংশনটা হয়ে যাবে 9। এটা কিন্তু ওই রকম। সো রুট দেখেই যে সকল ধনাত্মক সংখ্যা দিয়ে দিব, এটা কিন্তু করা যাবে না। এই ক্ষেত্রে আমাদের যে রেঞ্জ, সেটা এমন আসবে, 0 সমান হবে এবং 0 থেকে 3 পর্যন্ত হবে, 3 এর সমান হবে। এভাবে লেখো, অথবা এই যে এভাবে লিখতে পারো, রেঞ্জ ইকুয়ালস টু এক্স, বা ধরো এটা ওয়াই দিয়ে দিই, রেঞ্জ হচ্ছে ওয়াই সাচ দ্যাট ওয়াই এলিমেন্ট অফ আর, এবং এটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত বিলং করে। আমাদের যে রেঞ্জ সেটা 0 থেকে 3 পর্যন্ত থাকতেছে। তাহলে এই দুইটা উদাহরণেই কিন্তু আমাদের রেঞ্জ নির্ণয় করার এই টেকনিকটা খাটে নাই, যে এক্স এর সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু নিয়ে বসাই দিছি আর চেক করছি, এটা খাটে নাই আপাতত, সামনে হয়তো খাটতে পারে, হচ্ছে এটা জাস্ট আলাদা করে একটু বলছি। ক্লিয়ার হতে পারছো দুইটার ডোমেইন রেঞ্জ সম্পর্কে? অলরাইট, ঠিক আছে, আমরা তাহলে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। ও এটা একটু বাংলা নিয়মে সলভ করে দেখাবো, এটার অসমতাটা একটু বাংলা নিয়মে সলভ করে দেখাই না, ভাল লাগবে তোমাদের, কারণ একটা তো করাইছি যেখানে প্লাস, এই যে দেখো এখানে কি ছিল, >0 মানে তোমার প্লাস লাগতো, এবার আছে <0 মানে তোমার মাইনাস লাগবে, এই জন্য করাই দিতে চাচ্ছি। বলো তো কখন দুইটা জিনিসের গুণফল <0 বা নেগেটিভ হবে? যখন একটা প্লাস একটা মাইনাস। আমাকে বলো কোনোভাবে কি পসিবল এটা মাইনাস আর এটা প্লাস, যে এক্স এর সাথে কিছু যোগ করে নেগেটিভ হয়েছে, এক্স এর সাথে সেটা বিয়োগ করে হয়ে যায় পজিটিভ? কখনো না। সেই বড় অংশটা বা এটাই হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, মানে এখানে একটাই কেস পসিবল যে x + 3 হবে >0 এবং x - 3 হবে <0 বুঝছো? সো আমি পাচ্ছি কি দেখো, x >= -3, এখান থেকে আসতেছে x < +3, এবং এই দুটাকে যখন তুমি মার্জ করবে একত্রে, এই দুটাকে যদি একত্রে মার্জ করে, এটা কিন্তু এইখান থেকে আসছে, এখান থেকে মার্জ করলে ফাইনাল আনসার চলে আসবে x হলো -3 এর চেয়ে বড়, দেন হচ্ছে +3 এর চেয়ে ছোট। বুঝতে পারছো? সো এইটাতে বাংলা নিয়ম দিয়েও মোটামুটি অতটা প্যাঁচানো হয়নি, বাট আগেরটাই দেখতেই পারছো বাংলা নিয়ম কত বড় হয়ে গেছে। বাংলা নিয়ম বলে কিছু না, আমি মজা করে বলছি আর কি, এই নাম্বার লাইন ইউজ করে ফেলো, এটা অনেক অপটিমাল একটা অ্যাপ্রোচ আর কি। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো সিমিলার, জাস্ট এবার ফ্র্যাকশনে দিয়ে দিছে, একটু কেয়ারফুল থাকো। তাহলে এবার যে 4 - x² এটা গ্রেটার দ্যান ইকুয়াল না গ্রেটার দ্যান 0 হবে, বাকি জিনিস তো আগের মতোই, প্রথমে আসবে 2 + x, 2
2 মাইনাস এক্স, সেটা গ্রেটার দেন 0, দেন তুমি চিহ্ন পরিবর্তন করবা কারণ মাইনাস দিয়ে গুণ দিছো -1 দ্বারা, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 2, তাহলে লেস দেন 0। সো অসমতায় -1 দ্বারা গুণ করার কারণে চিহ্ন কিন্তু পাল্টে যায়। অলরাইট, চিহ্ন পাল্টে দিলাম। দেন তোমার আবার নাম্বার লাইন নিতে হবে, নাম্বার লাইন নিয়ে দেখবা 2টা ক্রিটিক্যাল পয়েন্ট থেকে 3টা রিজিয়ন পাবা এবং তোমার লাগবে লেস দেন 0। দ্যাট মিনস এবার এই রিজিয়নটা তোমার আনসার, বাট এবার কিন্তু এটা মুক্ত বন্ধনী রাখতে হবে বা ফিল আপ করা যাবে না, কারণ এক্স এর ভ্যালু এটা সমান হতে পারে না। এক্স এর ভ্যালু হবে -2 থেকে +2 পর্যন্ত, সমান কিন্তু হবে না ভাইয়া, সমান কিন্তু হবে না। বলো বুঝতে পারছো কিনা? এটা রেঞ্জ কত হবে? এটা তো ডোমেইন বের করলাম, ডোমেইন বের করলাম, তোমরা সেট আকারে লিখো। রেঞ্জ কি হবে দেখো, আগেরটারই কথা ভাবো, জাস্ট এখন উল্টে দিছো। আগেরটায় রেঞ্জ কি ছিল ভাইয়া? আগেরটায় রেঞ্জ কি ছিল? আচ্ছা এখানে তাহলে রেঞ্জটা বলে দিই, এখানে রেঞ্জটা আমরা লিখে রাখতে পারি, যে এটার রেঞ্জ আমাদের আসছিল কি বলো, এক্স, এক্স না রেঞ্জকে ওয়াই দিয়ে দিই, ওয়াই সাচ দ্যাট ওয়াই এলিমেন্ট অফ আর, এবং এখানে সর্বনিম্ন ভ্যালু হইতে পারে 0, বাট সর্বোচ্চ হবে ওই যে রুট, রুট করার পর এ, এ ওই যে 3 স্কোয়ার তাই 9 হয়েছিল, মানে 3 আসছিল, এই জায়গাটা করলাম না, 3 আসছিল, কই গেল রেঞ্জ কোথায়, যে 0 থেকে 3। এবার কিন্তু উল্টে দিছো, ভেবে দেখো উল্টে দিলে কিন্তু জিনিসটা ভিন্ন হয়ে গেল, উল্টে দিলে কিন্তু জিনিসটা ভিন্ন হয়ে গেল, এখন হরে চলে গেছে, 1 বাই ওইটা হয়ে গেছে। মানে তুমি 4 এর থেকে যদি 4 বিয়োগ যায় তো 0, ওই 0 আসা যাবে না, আপনি 4 এর থেকে যত বিয়োগ করবা ভ্যালুটা ছোট হইতে থাকবে, 1কে যত ছোট ভ্যালু দিয়ে ভাগ করবা তত ভ্যালুটা বড় হইতে থাকবে, মানে ইনফিনিটির দিকে যেতে থাকবে। কিন্তু যখন 0 বিয়োগ করবা 4 - 0 তে হয়ে যাবে √4, √4 মানে হচ্ছে 2, মানে আগে যেটা 2 আসতো, ধরো এতটুক আছে, বল এটার রেঞ্জ কত হবে, 0 থেকে 2, 0 কে উল্টাইলে হয় ইনফিনিটি, 2 কে উল্টাইলে হয় হাফ, দ্যাটস ওয়াই এইটার রেঞ্জ চিন্তা করে দেখো, এইটার যে রেঞ্জ সেটা এমন হবে +হাফই হবে সর্বনিম্ন ভ্যালু, এখান থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু আসতে পারে, ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু আসতে পারে। দেখো এক্স যদি 0 বসাও তখনই তো সবচেয়ে কম বিয়োগ যাচ্ছে, এছাড়া যাই বসাবা বিয়োগ চলে যাবে, অনেক বেশি বিয়োগ চলে যাবে, আর বিয়োগ গেলে ভ্যালু ছোট হবে, 1কে ছোট কিছু দিয়ে ভাগ করলে ইনফিনিটির দিকে ধাবিত হবে। অথবা আগেরটাকে উল্টে দাও, আগেরটাকে উল্টে দাও, এই যে আগেরটা কি ছিল বলো, 0 থেকে a পর্যন্ত, এবার উল্টে দাও, 0 কে উল্টাইলে ইনফিনিটি, a কে উল্টাইলে 1/a, তাহলে এবার তো ম্যাক্সিমাম হয়ে গেছে মিনিমাম, মিনিমাম ম্যাক্সিমাম, তাই উল্টায় দিলে 1/a আর ইনফিনিটি, সেটাই কিন্তু হয়েছে, সেটাই কিন্তু হয়েছে। দেখো তাকায়, বুঝছো, ইনফিনিটির সাথে কখনো সমান হইতে পারে না, তাহলে এখানে কিন্তু ভ্যালু হাফের চেয়ে কখনো ছোট হবে না, হাফের চেয়ে কখনো ছোট হবে না, চিন্তা করে দেখো, কারণ তুমি 4 এর চেয়ে কিছু বিয়োগ দিচ্ছ, সর্বনিম্নই তো বিয়োগ দিতে পারবা 0, দেন 4 রুট হয়ে 2 হয়ে যাবে, তাহলে হাফই সর্বনিম্ন আসতেছে, বুঝতেছো? এরপরে যত বেশি বিয়োগ দিয়ে দিবা এই ভ্যালু ছোট হবে, এই ভ্যালু ছোট হইলে ফ্র্যাকশন বড় হইতে থাকে, চিন্তাগুলো করতে হবে। অলরাইট, পরেরটায় যাচ্ছি। এবার দেখো আগের মতোই, জাস্ট এখন একটু উৎপাদকে বিশ্লেষণ করো, এইটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে, অ্যান্ড আমি যদি একটু করি এখানে তোমার 3 8 24 মিলে না, 4 6 24, দ্যাট মিনস x-6 আসবে একটা উৎপাদক, আর x-4 আসবে আরেকটা উৎপাদক। তাহলে আমি আর এখন ওই বাংলা নিয়ম করব না, আমি জাস্ট নাম্বার লাইন থেকে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো নিব, একটা দেখো +4, একটা হলো +6, রিজিয়নগুলো দেখবে এমন হবেই প্লাস মাইনাস দেন প্লাস, তোমার লাগবে হচ্ছে ধনাত্মক জোনটা, দ্যাট মিনস তোমার লাগবে এখান থেকে এই দিকে, আবার এখান থেকে এই দিকে, এবং ওই অংশ ইনক্লুডেড, যেহেতু ইকুয়াল হতে পারে, ইকুয়াল হতে পারে। তাহলে এবার কি হবে, এবার খুবই ইজিলি তুমি বলতে পারো এক্স গ্রেটার দেন হবে হচ্ছে +4, সরি এক্স লেস দেন +4, এক্স দেখো 4 এর চেয়ে ছোট না, এক্স লেস দেন +4, অথবা, কারণ এই দুটার মধ্যে ইন্টারসেকশন করার সুযোগ নেই, এখানে ইউনিয়নই করতে হবে, এক্স গ্রেটার দেন +6। সো এইভাবে প্রকাশ করতে পারো যে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যেতেই পারে, আর এখানে 4 ইকুয়াল কিন্তু হচ্ছে, এখানেও ইকুয়াল হচ্ছে, ইউনিয়ন +6 থেকে +ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, এই আর কি, এটাই ডোমেন। আর এই ক্ষেত্রে রেঞ্জে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, কারণ তুমি যত এক্স বসাবা তত হিউজ ভ্যালু হইতে থাকবে, এটা ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, আর সর্বনিম্ন ধরো ভিতরে 0 করছো, √0 মানে তো 0, সো এই ক্ষেত্রে রেঞ্জটা একদম স্ট্রেইট ফরওয়ার্ড, তোমার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? 0 কিন্তু ইনক্লুডেড, 0 কিন্তু ইনক্লুডেড। আমি এটাই একটু খুঁজতে যাচ্ছিলাম, মানে আমি কি তোমাদের আর প্লাস করাইছি কিনা, হ্যাঁ ভুলে গেছিলাম, আর প্লাস কিন্তু করাইছি, যেখানে 0টা ইনক্লুড হয় না আর কি। এখানে কেন 0 ইনক্লুড হয় না, কারণ ফ্র্যাকশনের নিচে আসে না, সো 1 মানে কোনো কিছুকে ভাগ করে তুমি তো শূন্য বানাতে পারবা না, এটা করছিলাম আমরা। ঠিক আছে, ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো এবার দুইটা জায়গায় উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো, ভাইয়া প্রথমত বুঝছি যে এই পুরো জিনিসটা,
এই পুরো জিনিসটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে, এই পুরো জিনিসটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে, এটা বুঝছি। বাট এখানে একটা ঝামেলা আছে ভাই, উৎপাদকে বিশ্লেষণ করলাম, সব করলাম, উপরে আসবে x - 6 x - 4, এটা তো বুঝলাম। নিচে আসবে ধরো 3 দুগুণে 6, তো 3 আর 2 মিলে 5, তাহলে x - 3 x - 2 এরকম চলে আসবে। উৎপাদক বিশ্লেষণটা কইরো। বাট এখন ঝামেলা হচ্ছে এটাকে সলভ করবো কিভাবে? আমরা তো গুণ আকারে থাকলে সলভ করতে পারি অসমতা, ভাগ আকারে তো পারি না। আসলে অসমতার ক্ষেত্রে তুমি যখন এরকম এক্স প্লাস মাইনাস সামথিং আকারে উৎপাদকগুলোকে লিখবা, সেটা গুণ আকারে লেখা আর ভাগ আকারে লেখা এক্স্যাক্টলি একই জিনিস, এক্স্যাক্টলি একই জিনিস, কোনো সমস্যা নেই। তো তুমি জাস্ট ওই নাম্বার লাইন একে ক্রিটিক্যাল পয়েন্টগুলো নাও, ক্রিটিক্যাল পয়েন্টগুলো নাও, বলো কি কি আছে। 4টা পয়েন্ট না ক্রিটিক্যাল? 4টা পয়েন্ট আছে আমাদের। ইস, সুন্দর হলো না তো। দাঁড়াও, 1 2 3 4, কি কি বলো? সবচেয়ে বেশি হলো +6, এরপরে আছে হচ্ছে +4, এরপরে +3, এরপরে +2। তুমি চেক করে দেখো রিজিয়নগুলো এমনই হবে, এই পাশে প্লাস, দেন মাইনাস, দেন আবার প্লাস, দেন মাইনাস, দেন আবার প্লাস। তোমার দরকার কি? গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে তোমার ধনাত্মকগুলো দরকার, এই যে এই দিকে, এই যে এখান থেকে এইটুকের মাঝে, অ্যান্ড দেন এখান থেকে এই দিকে। অর্থাৎ তোমার কতগুলো রিজিয়ন আসতেছে দেখো, একটা আসতেছে হচ্ছে এইটা, যে +2 থেকে ইনফিনিটি পর্যন্ত, নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা, এটা গেল একটা। দেন 3 থেকে 4 পর্যন্ত সকল সংখ্যা, আবার এদিকে 6 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা। এখানে একটা বিষয় আছে, তোমার ফ্র্যাকশনের নিচে যারা, এখানে কিন্তু আলাদা আরেকটা শর্ত পড়বে। মানে এটা তো তুমি সলভ করলে রুটের জন্য, তোমার আলাদা আরেকটা শর্ত পড়বে না, যে ফ্র্যাকশনের নিচে যেটা আছে, মানে x - 3 আর x - 2, এটা নট ইকুয়ালস টু 0। এখান থেকে দুইটা আনসার আসে, যে x নট ইকুয়ালস টু 2 3, x কিন্তু 2 3 এর সমান হতে পারে না, এদের ইন্টারসেকশন নিতে হবে, এদের কমন নিতে হবে, কমন যে অংশটা। তার মানে এই 2 3 অংশতে এটা ওপেন থাকবে, এটা ফিল হতে পারবে না। বাট 4 6 কোনো সমস্যা নাই, এটা ফিল হয়ে যাবে, 4 6 এর বেলা এটা ফিল হয়ে যাবে। এই কারণে দেখো আমি 2 তে ওপেন ব্র্যাকেট দিছি, ইনফিনিটি তো ওপেনই হয়, 3 তেও ওপেন হবে, 4 এ ক্লোজড, 6 এ ক্লোজড। আমাদের এদের সবার ইউনিয়ন লাগবে, কারণ এদের মধ্যে কোনো কমন অংশ নাই, তাই এরা ইউনিয়ন আকারে সবগুলাকে যাতে আমি আনসারে নিতে পারি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটার রেঞ্জ কি হবে? যেহেতু রুটের ভিতরে যে কোনো একটা সংখ্যা, অবভিয়াসলি এটা তোমার ধনাত্মক যে কোনো কিছু আসতে পারে, ইভেন 0 আসতে পারে, 0 আসতে পারে, বুঝছো? এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। 0 কিভাবে? নিচে না হয় 0 হইল না, উপরে তো 0 হওয়া অবশ্যই সম্ভব। সো উপরে 0 হলে তোমার হয়ে যেতে পারে। তারপর এটা রেঞ্জের ব্যাপারে আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি না, কারণ অনেক কমপ্লেক্স, তোমাকে চাবে না, তুমি ডোমেইনটা বলতে পারলেই হলো। আচ্ছা, এটা আসলে আমাদের আগে করার দরকার ছিল, মানে এখানে আগে প্র্যাকটিসটা করে পরে এই বড় মাথায় অ্যাপ্লাই করতাম। সো এটা ওই যে ওইটাই আছে, জাস্ট তুমি সলভ করার জন্য কি করবা, নাম্বার লাইন নাও, তোমার ক্রিটিক্যাল পয়েন্ট কি কি আছে, 1 2 3 4, সবচেয়ে বড় মনে হয় +3, হ্যাঁ, এরপর +1, এরপরে -2, এরপরে -4। তোমার এটাকে গ্রেটার দেন অর ইকুয়াল 0 লাগবে, সো তোমার ধনাত্মক অংশগুলো লাগবে, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তোমার কাঙ্ক্ষিত উত্তরে আসবে এইটা, এইটা, দেন এইটা। বাট অবশ্যই এটা ফিল্ড হওয়া যাবে, 1 এর বেলাও ফিল্ড হওয়া যাবে, কিন্তু -2 আর 4 ফিল হবে না, কারণ ওইখানে দেখো ফ্র্যাকশনের নিচে আছে, ওইটা 0 হতে পারে না। সো এটার রেঞ্জের ব্যাপারে আমরা কমেন্ট করতেছি না, কারণ দুইটা দ্বিঘাত খুবই জটিল একটা বিষয়, এটা বাদ দাও, আমরা জাস্ট ডোমেইনটার ব্যাপারে কমেন্ট করছি। ওকে, এটা দেখে অন্য কিছু মনে হচ্ছে, এখানে কিন্তু উৎপাদক বিশ্লেষণটা করাই আছে। দেখো এই জিনিসটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, তাই না? তাহলে একটা উৎপাদক এটাই, এই যে 1 - x-টাই, আরেকটা উৎপাদক এটাই, এই যে x-টাই। তাহলে এদেরকে কাজ করো, আমি আদর্শ আকারে প্রকাশ করে নিই, 1 - x না দিয়ে x - 1 দিব, কারণ ওই যে x প্লাস মাইনাস সামথিং আকারে প্রকাশ করব। তাহলে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আমি -1 দ্বারা গুণ করছি, বুঝছো? তাহলে আমার দুইটা উৎপাদক আসে, উপরেরটাকে 0 কল্পনা করলে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আসবে, আর একটা নিচেরটা থেকে আসবে, নিচেরটা থেকে আসবে 0, উপরেরটা থেকে আসবে +1, x সমান 0, আর এটা সমান 0 হলে x সমান 1 আসতেছে, বুঝো নাই? তাহলে ফাইনালি এখানে দেখবা প্লাস মাইনাস প্লাস এমনই হবে। তোমার দরকার <0, দ্যাট মিন্স এইটা আর হচ্ছে এইটা। এখন বলো যে আমার আরেকটা কিন্তু এক্সট্রা শর্ত ছিল, এই যে x সেটা নট ইকুয়ালস টু 0, তাহলে 0-র বেলায় এটা থাকবে ওপেন, আর 1-এর বেলায় এটা হবে ক্লোজড। সো এখানে ডোমেইনের যে সেটটা সেটা এমন হবে 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, 1-এর বেলায় ক্লোজড, বাট নিচে কিন্তু ক্লোজড হবে না। বুঝতে পেরেছো? এই আর কি অবস্থা। ফাংশনটার ভ্যালু কি 0 থেকে মানে বড় যে কোনো ভ্যালু কি আসতে পারে? আসলে মানে রেঞ্জের ব্যাপারে সবসময় তুমি সরাসরি কমেন্ট করতে পারবা না, এই জন্য আমরা রেঞ্জ বের করে আরেকটা টেকনিক সামনে শিখবো, সেটা হচ্ছে বিপরীত ফাংশন ব্যবহার করে। তখন দেখবা আরও তুমি এগুলোর ব্যাপারে শিওর হইতে পারছো।
বুঝছো? আমরা আজকের ক্লাসে ডোমেইন রেঞ্জ করার পর নেক্সট ক্লাসে কিন্তু ডোমেইন রেঞ্জের বাকি অংশে যাব না, আগে আমরা এক এক ফাংশন, সার্বিক ফাংশন, দেন বিপরীত ফাংশন, এগুলো আগে শিখে ফেলবো, এগুলোর ম্যাথগুলো। তাহলে কি হবে, বিপরীত ফাংশন ব্যবহার করে কিভাবে রেঞ্জ নির্ণয় করা যায় সেটা আমরা করতে পারবো। বুঝছো? সো ওভারঅল পুরো জিনিসগুলো শেষ হয়ে যাওয়ার পর তখন তুমি ইমিডিয়েটলি সবগুলা ডোমেইন রেঞ্জ সম্পর্কে কমেন্ট করতে পারবে। ইভেন গ্রাফিক্যাল কিছু আইডিয়া লাগবে, কোনো ফাংশন কন্টিনিউয়াস হয়, কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় না। ওই কন্টিনিউয়াস হইলেই তুমি সর্বোচ্চ আর সর্বনিম্ন মান নিয়ে কমেন্টটা করতে পারো। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে এটা রেঞ্জ নিয়ে আমি কিছু বললাম না, কারণ দেখো 1 থেকে কিছু বিয়োগ যাচ্ছে, 1 থেকে তো 1-এর থেকে কম কিছু বিয়োগ যেতে পারবে না। আবার ওই অল্প জিনিস যদি বিয়োগ যায়, নিচে অল্প একটা ভ্যালু দিয়ে ভাগ করা, তো তখন কিন্তু ভ্যালু আবার ইনফিনিটির দিকে চলে যাবে। সো কাইন্ড অফ এটা ধরতে পারো যে সকল ধনাত্মক সংখ্যা চলে আসবে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত রেঞ্জটা থাকতে পারে। তারপরও আমি এটা মানে শিওর না আর কি, আর আমরা এখন এখানে ফুললি কমেন্ট করতে পারতেছি না, এখান থেকে ডোমেইনটাই আমরা বের করার টার্গেট দিলাম। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এর পরেরটায় যাচ্ছি, দেখো ওকে। এবার কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? প্রথমত দেখো দুইটা রুট, বাইরের যে রুট সেটা আলাদা করে আগে করো। এই যে এইটা যেটা, ওর ভিতরের ফাংশন শূন্যের চেয়ে বড় হইতে হবে। অর্থাৎ প্রথম কাজ হলো আমাদের 2 মাইনাস রুট ওভার 2 মাইনাস এক্স, এটা শূন্যের বড় বা সম। দেন দেখো কি করা যায়, 2 গ্রেটার দেন অর ইকুয়াল রুট ওভার 2 মাইনাস এক্স, তুমি স্কোয়ার করতে পারো। 4 গ্রেটার দেন অর ইকুয়াল 2 মাইনাস এক্স। দেন ফাইনালি যদি এক্স বের করো, এক্স এই পাশে এনে ফেলো, 4 ওই পাশে নাও, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল -2। এটা একটা সমাধান হয়তো তুমি পাইছো। ওকে, দেন এখনও কিন্তু ম্যাথ শেষ হয় নাই। কেন? তোমার আরেকটা সেগমেন্ট আছে ভাইয়া, এই যে এই সেগমেন্টটা, এই রুটের ভিতরে, এই রুটের ভিতরেও কিন্তু শূন্য হওয়া যাবে না, মানে শূন্যের ঋণাত্মক হওয়া যাবে না, সরি, শূন্যের চেয়ে বড় বা সমান হতে হবে। অর্থাৎ এখান থেকে তুমি পাইলা এক্স লেস দেন অর ইকুয়াল +2। তাহলে এই দুটাকে সম্মিলিত করে তোমার ফাইনাল আনসার হচ্ছে এক্স দেখো -2 এর চেয়ে বড় আর +2 এর চেয়ে ছোট। বুঝতে পেরেছো? এটা হলো আমাদের ডোমেইন সম্পর্কে ধারণা, ডোমেইন সম্পর্কে একটা ধারণা, ডোমেইন সম্পর্কে ধারণা। এখন রেঞ্জ সম্পর্কে কিভাবে কমেন্ট করবা? রুট থাকলেই কি ওটা 0 থেকে ইনফিনিটি হবে? সব সময় না, আমরা দেখছিলাম রুট থাকলে তুমি শিওর হ্যাঁ অ্যাটলিস্ট ধনাত্মক আসবে, বাট ধনাত্মকে কি শূন্য থেকে সকল সংখ্যা চলে আসবে বা শূন্যও আসবে সেটা চেক করতে হয়। দেখো এই ফাংশনটার আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম এই দুইটা ভ্যালু দেখো কাজে লাগাবো, কারণ এটা হলো এক্সের একদম এই পাশের ভ্যালু, এটা এক্সের একদম সর্বোচ্চ দিকের ভ্যালু। তাহলে আমি যদি +2 বসাই, দেখো 2 - 2 শূন্য, 2 এর থেকে শূন্য গেলে শূন্য, মানে √2, মানে এই 2 এর চেয়ে সবচেয়ে কম কিন্তু শূন্যই বিয়োগ যেতে পারে। এই 2টার সাপেক্ষে চিন্তা করো, এই ভিতর থেকে যাই বের হোক এর চেয়ে সবচেয়ে কম কিন্তু শূন্যই যেতে পারে, তার মানে সর্বোচ্চই আসতে পারে 2 এর উপরে রুট, দ্যাট ইজ √2। মানে এই ভ্যালুর জন্য তুমি ম্যাক্সিমামটা পাবা রেঞ্জে ডোমেইনের এই ভ্যালুর জন্য, আর এটার জন্য মিনিমাম পাবা কেন? দেখো তুমি যদি -2 বসাও, মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে, 4 রুট হলে 2, 2 - 2 এ শূন্য হয়ে যাবে। একটা রুটযুক্ত ফাংশনের মিনিমাম ভ্যালুই শূন্য হতে পারে, কারণ ঋণাত্মক তো আর হবে না, তাহলে এটার জন্য মিনিমাম পাচ্ছ। দ্যাট মিনস এই ক্ষেত্রে যে তোমার রেঞ্জ, এই ক্ষেত্রে রেঞ্জ 0 থেকে +2 পর্যন্ত থাকতেছে এবং সেটার ইকুয়াল কিন্তু হচ্ছে। বুঝছো? আর এভাবে যদি প্রকাশ করো যে 0 থেকে +2 এর মধ্যে রেঞ্জটা এক্সিস্ট করতেছে, আর এখানে যদি আমরা ব্যবধি দিয়ে প্রকাশ করি, -2 থেকে +2 পর্যন্ত আমাদের ডোমেইনটা এক্সিস্ট করতেছে। বুঝছো? দেখো একই ডোমেইন রেঞ্জ নির্ণয় করার অনেকভাবে চিন্তা করা যায়, অনেকভাবে ভাবা যায়। তবে এই যে এই ম্যাক্সিমাম মিনিমামটা পাবো এই দুই প্রান্তের ভ্যালু দিয়ে, এগুলো তখনই হবে যখন ফাংশনগুলো কন্টিনিউয়াস। কিছু ফাংশন আছে এই অর্ধেক আছে, মাঝখানে আবার কিছু নেই, বাকি অংশ আবার দূরে, ওইসব ক্ষেত্রে কিন্তু এগুলো খাটবে না। তো আমরা দেখবো আস্তে আস্তে, আমাদের এই চ্যাপ্টারে তো গ্রাফের সেগমেন্টও আছে, গ্রাফগুলো যখন দেখবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাস আমি এই অবধিই রাখতেছি, আরও কিছু পড়ানোর টার্গেট ছিল, বাট আপাতত এই অবধি এন্ড করতেছি। সো নেক্সট ক্লাসে আগে আমরা শুরু করব এক এক ফাংশন, সার্বিক ফাংশন এবং বিপরীত ফাংশনের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। সেগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা রেঞ্জ নির্ণয়ের আরেকটা টুল পেয়ে গেছি বিপরীত ফাংশনের সাহায্যে। তখন দেখবা আরও ইজিলি আমরা কমেন্ট করতে পারতেছি একটা ফাংশনের রেঞ্জ কি হবে। আজকে হয়তো দুই একটা ফাংশনের বেলায় তোমার সমস্যা হচ্ছিল, ভাইয়া রেঞ্জ বলতে পারতেছি না, এটা না হয় বুঝলাম, এই যে এটা একটু ঝামেলা হচ্ছিল। কিছু কিছু ফাংশন আমরা রেঞ্জের ব্যাপারে ফুললি কমেন্ট করতে পারতেছিলাম না। ওই টেকনিকটা শেখার পরে তুমি যে কোনো ফাংশনেরই মোটামুটি রেঞ্জ নির্ণয় করতে পারবা। ঠিক আছে? তাহলে এবং আমাদের ডোমেইনের তো আরও টাইপ আছে, মানে আমরা কেবলমাত্র দেখো কি শিখছি, রুটযুক্ত কিছু ফাংশন শিখছি, ফ্র্যাকশন থাকলে কি হয় সেগুলোও কিন্তু দেখিনি, রুটের ফ্র্যাকশন দেখছি কিছু, এরপর বহুপদী দেখছি, তোমার ট্রিগনোমেট্রিক ফাংশন আছে, লগারিদম আছে, ইনভার্স ফাংশন আছে, তাই না, সূচকীয় ফাংশন আছে, এবং এই সবগুলো একত্রে মিক্স আকারে থাকলে কি হবে। সো নেক্সট ক্লাসে আমরা সেগুলো আস্তে আস্তে দেখব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানেই এন্ড করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।